হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 10। তো আমাদের চ্যাপ্টার 10 এর প্রথম যে লেকচারটা, এখানে আমরা পড়ব বিস্তার পরিমাপ। তো এই চ্যাপ্টার 10 এ আমাদের হচ্ছে বেসিক্যালি দুইটা টপিক থাকবে। একটা হচ্ছে আমাদের বিস্তার, আর একটা হচ্ছে কি আমাদের সম্ভাবনা, তাই না? তো আমরা এই লেকচারটাতে তোমার বিস্তারের পোরশনটা কভার করার ট্রাই করব। তাহলে চলো আমরা হচ্ছে স্টার্ট করি। তো এখানে বেসিক্যালি আমাদের বিস্তার পরিমাপ রিলেটেড যা যা আছে সবকিছু আমরা আলোচনা করব। তো এই যে চলো দেখো, আমাদের উপাত্তের বিস্তার পরিমাপ, এইটার পরিমাপের জন্য দেখো আমাদের দুইটা আলাদা আলাদা তোমার চার্ট দিছে। একটা হচ্ছে কি ভাই, একটা হচ্ছে অনপেক্ষ বা হচ্ছে তোমার পরম পরিমাপ, আর একটা হচ্ছে কি দেখো আপেক্ষিক। তাইলে আমাদের সেই পরম পরিমাপগুলোর মধ্যে কি কি থাকবে, তোমার পরিসর থাকবে, দেন চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান। এগুলো হচ্ছে কার মধ্যে থাকতেছে? এগুলো থাকতেছে আমাদের পরম পরিমাপের মধ্যে। আর এগুলা কি ভাই, এগুলো হচ্ছে আমাদের আপেক্ষিক পরিমাপ। ধরো এই যে পরিসরটা আমরা বের করব, দেন এই পরিসরটাকে ধরো আমরা টোটালের সাথে কম্পেয়ার করে দেখব যে এটা কত পার্সেন্ট আসে। তো এই যে এটার সাথে কম্পেয়ার করে তুমি এই পরিসর অঙ্ক পাবা। সেম হইতে দেখো, এই যে চতুর্থক ব্যবধান আমরা বের করব, দেন ধরো আমরা টোটাল ডাটার সাথে কম্পেয়ার করে এই ব্যবধানাঙ্কটা বের করে ফেলবো। তো এইগুলা হচ্ছে তোমার আপেক্ষিক পরিমাপ। তাহলে আপেক্ষিক পরিমাপের মধ্যে কি কি থাকবে? পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, দেন হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, আর কি বলতো ভাইয়া, ভেদাঙ্ক। তো এই সব আলোচনা আমরা হচ্ছে এখান থেকে করব। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো প্রথমে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে তোমার পরিসর আর পরিসরাঙ্ক নিয়ে আলোচনা। তাহলে ফার্স্ট অফ অল পরিসর জিনিসটা কি ভাইয়া? দেখো, পরিসর বা রেঞ্জ হচ্ছে কি, ধরো তোমার কাছে অনেকগুলা ডাটা পয়েন্ট আমরা দিলাম, সেই ডাটা পয়েন্টের তোমার ভ্যারিয়েশনটা, যে তোমার লোয়েস্ট থেকে হাইয়েস্ট মানে কত ব্যবধানের মধ্যে আমাদের ডাটাগুলা থাকতেছে, এগুলো ছোটবেলায় করে আসছো ভাইয়া। দেখো, তাইলে আমাদের এই অশ্রেণীবদ্ধ উপাত্তের জন্য আগে একটা কথা আমরা ক্লিয়ারলি বলে রাখি, যে আমরা এখানে যা যা পড়বো সেটা তোমার দুইটা টাইপের জন্য পড়বো। একটা হচ্ছে তোমার এই শ্রেণীবদ্ধ ডাটা, আর একটা হচ্ছে অশ্রেণীবদ্ধ ডাটা। তো আমাদের প্রত্যেকটা টপিকই দেখবা দুইটা আলাদা আলাদা ফর্মুলা থাকবে, দুইটা আলাদা আলাদা টাইপের ম্যাথ থাকবে। তাহলে এই দেখো, অশ্রেণীবদ্ধ উপাত্ত যদি হয় তাহলে তার জন্য পরিসর আমরা কি বলি? তার জন্য আমরা পরিসর সিম্পলি বলে ফেলবো এইটা, যে উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে কি বলতো ভাই, সর্বনিম্ন মান। এটা হচ্ছে পরিসর। আর দেখো শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে কি হবে, তখন হচ্ছে তোমার সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা আর হচ্ছে সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা, এই দুটাকে যদি মাইনাস করি তাহলে পাবো পরিসর। এই জিনিসটা আসলে কি মিন করতেছে আমরা ম্যাথ দেখলে বুঝতে পারবো। আর পরিসরাঙ্কটা কি হবে ভাইয়া? ওই পরিসরের তোমার আপেক্ষিক যেই পরিমাপটা সেইটা। তাহলে দেখো, এই যে পরিসরাঙ্ক হবে কি, সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান, ডিভাইড হচ্ছে যে ভাই তোমার টোটাল মানটা, সর্বোচ্চ প্লাস হচ্ছে সর্বনিম্ন। তাইলে এই যে যে আপেক্ষিক মানটা বের করতেছি, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো পরিসরাঙ্ক। ওকে, তাহলে চলো আমরা এই রিলেটেড ম্যাথ দেখে ফেলি। তো আমাদের ম্যাথ কি আছে দেখো, ফার্স্টের যে ম্যাথটা, -3.5, -2, -0.5, 1, 2.5 আর হচ্ছে 4, এই উপাত্তের কি বের করতে বলছে ভাইয়া? পরিসর বের করতে বলছে। তাহলে আমরা পরিসর বের করার জন্য ফর্মুলা কি জানি বলো? পরিসর বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে তোমার এই যে এইচ মাইনাস কি ভাইয়া বলো তো? এইচ মাইনাস হচ্ছে এল। তাহলে এখন দেখো তো এখানে সর্বোচ্চ ভ্যালুটা কত আসবে? এই যে তোমার এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে ভাই এইটা, এটা হচ্ছে আমাদের এইচ। আর সর্বনিম্ন ভ্যালু দেখো এইটা, এটা হচ্ছে আমাদের এল। তাহলে কত হয়ে যায় দেখো, তাহলে আমরা সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন করে দেখি। তাহলে এটা 4 মাইনাস তোমার হচ্ছে -3.5, সো এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে আমাদের 4 প্লাস 3.5, সো এটা আসতেছে আমাদের 7.5। তাহলে 7.5টা হলো কি বলতো ভাই? আমাদের পরিসর। দেখো তো এখানে অপশনে কোথাও 7.5 আছে না, তার মানে আমাদের এখানে কোনো কারেক্ট অ্যান্সার নাই। তাহলে অ্যান্সার হবে এইটা, যে কোনোটি নয়। ওকে, এবার চলো তাহলে আমরা পরের ম্যাথে যাই। এইটা দেখো, এখানে বেসিক্যালি আমাদের শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য বলছে। এখান থেকেও তোমার সেম জিনিসটাই করতে হবে, যে পরিসরটা বের করতে হবে। এখান থেকেও আমাদের ভাইয়া এই যে পরিসর কত, পরিসর ইকুয়াল হোয়াট, ওইটাই বেসিক্যালি কোশ্চেন করে। তো আমরা এখান থেকে ধরো পরিসরটা বের করে ফেলি চলো। তাইলে শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য তুমি পরিসর কিভাবে করতে পারো দেখো, এখান থেকে পরিসর বের করার ওয়ে কি? তো পরিসর বের করার জন্য আমরা কি জানি? সর্বোচ্চ মাইনাস হচ্ছে সর্বনিম্ন। তাইলে সেটা শ্রেণীবদ্ধের জন্য আমাদের কি করতে হয়? এইচ মাইনাস এল, সেম ফর্মুলা। এখানে তুমি এইচ নিবা কাকে আর এল নিবা কাকে? দেখো ভাইয়া, এখানে এইচ কি বলছিল? এইচ বলছিল আমাদের সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা। তার মানে ভাইয়া এখানে শ্রেণীগুলোর দিকে তাকাও, তোমার এই হচ্ছে সর্বোচ্চ শ্রেণী, তার ঊর্ধ্বসীমা হচ্ছে এইটা। তার মানে এইটা কি বলতো ভাই? এটা হচ্ছে আমাদের এইচ। আর এইটা হচ্ছে তোমার সর্বনিম্ন শ্রেণী, আর তার নিম্ন সীমা হচ্ছে আমাদের এল। তাহলে এটা কত হয়ে যাবে বলতো ভাইয়া? 50 মাইনাস হচ্ছে তোমার 31। তাহলে এইটা চলে আসে আমাদের কত? 19, তাই না? এটা আমাদের চলে আসবে 19। তাইলে আমাদের এই শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য পরিসর কত আসলো? পরিসর চলে আসবে 19। করা যাবে, রাইট? ওকে, তাহলে দেখো নেক্সট ম্যাথে আমরা যাই।
বাংলাদেশের জাতীয় ফুটবল দলের 6 জন খেলোয়াড়ের উচ্চতা দেওয়া আছে। এই যে এই কটা হচ্ছে 6 জন খেলোয়াড়ের উচ্চতা দেওয়া, তাদের পরিসরাঙ্ক বের করতে বলছে ভাই, পরিসরাঙ্ক বের করতে বলছে। তাহলে পরিসরাঙ্ক ইকুয়াল তুমি কি জানো বলো? এটা হচ্ছে কি আমাদের একটা আপেক্ষিক পরিমাপ, তাই না? তাহলে পরিসরাঙ্ক যদি আমরা বলি, সেই পরিসরাঙ্ক হবে আমাদের h মাইনাস এল ডিভাইডেড বাই হচ্ছে তোমার h প্লাস এল ইন্টু কত বলো তো, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে এখানে h কত দেখো তো, এখানে হাইয়েস্ট ভ্যালু কত আসবে, এগুলোর দিকে একটু তাকাও ভাইয়া। তাহলে এই হাইয়েস্টটা হচ্ছে 186, এটা আমাদের হাইয়েস্ট। আর লোয়েস্ট দেখো তো কত আছে, 168, এটা আমাদের লোয়েস্ট আসতেছে। তাহলে এটা কত হয়ে যাবে দেখো, 186 মাইনাস হচ্ছে তোমার 168 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হচ্ছে 186 প্লাস হচ্ছে তোমার 168 ইন্টু কত ভাইয়া বলো তো, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেট করে দেখি ভ্যালুটা কত আসতে পারে ভাইয়া। ওকে, তাহলে এইটা হয়ে যাবে তোমার 186 মাইনাস হচ্ছে 168 ডিভাইডেড বাই 186 প্লাস 168 ইন্টু হচ্ছে আমাদের 100%। সো এইটা হয়ে যায় আমাদের, দেখো এটা হয়ে যায় 5.0 তোমার হচ্ছে 85 এত পার্সেন্ট। তাহলে এটা কার ভ্যালু বলো তো ভাই? এটা আসলো আমাদের তোমার পরিসরাঙ্ক। তাহলে করা যাবে না বলো? এগুলা ইজি ম্যাথ, রাইট? এবার চলো আমরা পরে যাই। এবার দেখো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গড় ব্যবধান আর হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। গড় ব্যবধানটা বেসিক্যালি কি ভাই, যে তোমার কোনো একটা ডাটা পয়েন্টে আমরা ইউজুয়ালি কি করি, গড় নির্ণয় করি, তাই না? এখন আমরা গড়টা বের করে দেখব বাকি যে যতগুলা তোমার ডাটা পয়েন্ট আছে সেগুলা গড় থেকে কতটুকু ডেভিয়েটেড করতেছে। মানে তোমার গড় তো আমরা বের করতেই জানি, সেই গড় বের করে দেখবো ডাটা পয়েন্টগুলো গড় থেকে কতটুকু কাছে বা দূরে আছে, ওইটা আমরা মেজার করি কি দিয়ে, গড় ব্যবধান দিয়ে। তাহলে আমরা এখান থেকে পড়বো তোমার কি, দেখো গড় ব্যবধান আর হচ্ছে গড় ব্যবধানাঙ্ক। তাহলে আমাদের গড় ব্যবধানের জন্য আমরা দেখো তো এই যে চার্টগুলোর দিকে তাকাও, আমাদের গড় ব্যবধান বের করার জন্য ফর্মুলা হচ্ছে ভাই এইটা। এই যে আমরা এটাকে মেইন ডেভিয়েশন বলতেছি বা হচ্ছে গড় ব্যবধান, সেটা কিভাবে বের করবা, এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে তুমি অ্যাভারেজটাকে মানে গড়টাকে বাদ দিবা, বাদ দিয়ে সেটার মাইনাস ভ্যালু নেওয়া যাবে না, সেটাকে মডুলাস করতে হবে। এভাবে করে প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে তুমি গড় ভ্যালুটাকে বাদ দিয়ে তাদেরকে যোগ করব আর ডিভাইড করব n। তাহলে ভাই দেখো এইটা, এই গড় ব্যবধানটা না আসলে তিন ভাবে বের করা যায়। একটা হচ্ছে গড়ের সাপেক্ষে, একটা বের করা যায় মধ্যকের সাপেক্ষে, একটা বের করা যায় প্রচুরকের সাপেক্ষে। তো এটা কিভাবে করতে হয়, এই যে এই xi মানে হচ্ছে তোমার ডাটা পয়েন্ট, ধরো 5টা ডাটা পয়েন্ট আছে, xi1 x1 মানে হচ্ছে প্রথম ডাটা পয়েন্ট, x2 মানে হচ্ছে দ্বিতীয় ডাটা পয়েন্ট। তাহলে প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আমরা গড় মানটাকে বাদ দিব, তার হচ্ছে মডুলাস করব, দেন ওইটাকে আমরা হচ্ছে সামেশন করব, ডিভাইডেড বাই করব n। তাহলে এইটা যেমন গড় বাদ দিয়েও করা যায়, সেম হইতে দেখো যদি মধ্যকের সাপেক্ষে করো তাহলে এই যে me এই মধ্যক বাদ দিয়ে আমাদের করা যায়, যদি প্রচুরকের সাপেক্ষে করো তাহলে প্রচুরক বাদ দিয়েও করা যায়। বাট ইউজুয়ালি আমরা ভাই গড়ের দিয়েই হচ্ছে ম্যাথগুলো বেশি করে থাকি। এরপরে দেখো শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের জন্য জাস্ট কি হবে, আগে তোমার এইখানে আলাদা করে কোনো গণসংখ্যা গুণ করতে হইতো না, কিন্তু যখনই শ্রেণীবিন্যাসকৃতের জন্য আমরা বলবো তখন দেখো এই যে গণসংখ্যা গুণ করা লাগতেছে, এই গণসংখ্যাটা গুণ করতে হয়। বাকি ফর্মুলা কিন্তু ভাইয়া সেম, এই যে দেখো গণসংখ্যা গুণ করতে হয়। আগে জাস্ট যখন আমরা অশ্রেণীবদ্ধের জন্য দেখছি তখন এই গণসংখ্যাটা গুণ করতে হইতো না। এরপরে আমরা এটা হচ্ছে কি দেখলাম, এটা দেখলাম হচ্ছে তোমার গড় ব্যবধান। এরপরে দেখবা গড় ব্যবধানাঙ্ক, তাহলে ওই যে ভাই আপেক্ষিক পরিমাপ। তাহলে গড় ব্যবধানাঙ্কটা কি হবে, প্রথমে গড় ব্যবধান বের করবা, তাকে গড় দিয়ে ডিভাইড করবা, ইন্টু করবা 100%। তো এটা কার সাপেক্ষে হইলো, গড়ের সাপেক্ষে। আরো কার কার সাপেক্ষে বের করা যায়, মধ্যকের সাপেক্ষে, প্রচুরকের সাপেক্ষে। তো এই যে দেখো গড় ব্যবধানটাকে যদি আমি মধ্যকের সাপেক্ষে করে থাকি, তাহলে সেই মধ্যকের সাপেক্ষে বের করা গড় ব্যবধান, তাকে আমরা মধ্যক দিয়ে ডিভাইড করে ইন্টু যদি 100 করি তাহলে হচ্ছে গড় ব্যবধানাঙ্ক পেয়ে যাব। সেই মইতে দেখো প্রচুরকের জন্য প্রচুরকের সাপেক্ষে গড় ব্যবধান বের করছো, তাকে প্রচুরক দিয়ে ডিভাইড করে ইন্টু 100 করলে আমরা প্রচুরকের সাপেক্ষে তোমার গড় ব্যবধানাঙ্ক পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে সিম্পল আমাদের ফর্মুলার টেবিল। আমি যদি এক্সাক্ট ম্যাথ করি তাহলে এই ব্যাপারগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। তো ফার্স্টে ম্যাথটা দেখো, এই তথ্য সারির গড় ব্যবধান কোনটি সেটা আমাদের বের করতে বলছে। চলো ফাইন, তাহলে এখানে দেখো এইগুলা কিন্তু সব আমাদের ডাটা পয়েন্টস দেওয়া আছে। তাহলে এখানে আমি যদি বলি ভাইয়া ফার্স্ট অফ অল আমাদের গড় ব্যবধান বের করার জন্য কি কি লাগে, তোমার প্রথমে লাগবে গড়। তাহলে গড়টা কিভাবে বের করবা, এই যে দেখো এক্স বার, সেটা হবে তোমার 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 ডিভাইড বাই, এখানে কয়টা ডাটা পয়েন্ট ভাইয়া, 4টা। তাহলে আমাদের দেখো তো এই এক্স বারটা কত আসতেছে ভাই, এক্স বারটা আমাদের আসবে এই যে 6 দেন হচ্ছে 4, তাহলে হচ্ছে 10 12 আর ডিভাইড বাই 4 তার মানে 3। তাহলে অ্যাভারেজটা কত ভাই বলো তো, 3। এবার যদি আমি এখান থেকে গড় ব্যবধান বলি, তাহলে মিন ডেভিয়েশন আমি বলতেছি কার রেসপেক্টে করতেছি ভাই, আমরা গড়ের রেসপেক্টে করতেছি, এই জন্য এইভাবে লিখলাম।
তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের দেখো এই যে সামেশন অফ তোমার মডুলাস অফ এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার আর ডিভাইডেড বাই কত ভাই, ডিভাইডেড বাই হচ্ছে এন। তাহলে দেখো এটা কিভাবে কিভাবে বের করবা তুমি, তাহলে এটা বের করার জন্য আমাদের জাস্ট করতে হবে কি, খেয়াল করো, এই ধরো এই হচ্ছে লিখছো, লেখার পরে এই যে দেখো সামেশন দিবা, তাহলে সামেশন করে এক্স আই মাইনাস এক্স বার, তাহলে ভাই এক্স আই প্রত্যেকটা এক একটা ডাটা পয়েন্ট, তাহলে দেখো এই প্রথম ডাটা পয়েন্ট 2 মাইনাস সেখান থেকে করবা 3, এই যে মডুলাস করছো, দেন প্লাস পরের ডাটা পয়েন্ট কত ভাই 3, তাহলে করবা 3 মাইনাস 3 তার মডুলাস করবা প্লাস, দেন হচ্ছে তুমি আবার করবা 3 মাইনাস 3, দেন হচ্ছে করবা 4 মাইনাস 3। এই যে প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে গড় মানটাকে আমরা কি করলাম, মাইনাস করলাম, তার মডুলাস করলাম, এবার প্রত্যেকটাকে আমি কি করে দিছি বলতো ভাইয়া, যোগ করে দিছি। আর ডিভাইডেড বাই এন কত ভাইয়া বলতো, এখানে এন হচ্ছে তোমার 4, তাহলে কত আসে দেখো, এই দুইটা তো জিরো হয়ে যায়, এখানে -1 থাকবে কিন্তু মডুলাসের কারণে প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 1 ডিভাইডেড বাই হচ্ছে 4, তার মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 4, তার মানে কত ভাইয়া, তার মানে হচ্ছে হাফ, যাকে আমরা লিখতে পারি 0.5, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া, অ্যান্সার হচ্ছে 0.5। এই কথাটার মানে আসলে কি জানো, তোমার এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট তাদের হচ্ছে আমরা যে অ্যাভারেজটা বের করছি সেটা অ্যাভারেজ থেকে তোমার 0.5 করে করে ডিভিয়েটেড করে থাকতেছে। ওকে, তাহলে চলো আমরা এইটা বের করে ফেললাম, গড় ব্যবধান, এটা তো ইজি পিজি ম্যাথ ছিল, আমাদের এখান থেকে আরো কি কি টাইপের ম্যাথ আসতে পারে ওইটা একটু দেখে ফেলো। এইটা দেখো, এই সংখ্যাগুলোর গাণিতিক গড় হতে প্রাপ্ত গড় ব্যবধান চাইছে আর হচ্ছে ব্যবধানাঙ্ক চাইছে। তো ভাই তুমি কিন্তু এটা কি করতে পারতা বলতো, এটা তুমি মধ্যকে সাপেক্ষ করতে পারতা, প্রচুরকে সাপেক্ষ করতে পারতা, একই ভ্যালু আসতো। ওকে, এবার এই ডাটা পয়েন্টস গুলা দেখো, এই ডাটা পয়েন্টস গুলা থেকে আমাদের প্রাপ্ত গড় ব্যবধান আর হচ্ছে ব্যবধানাঙ্ক বের করতে বলছে। তাহলে ভাই আগে গড় ব্যবহার আমরা গড় বের করে ফেলি। তাহলে দেখো গড় কি হবে, তোমার এক্স বার সেটা হবে আমাদের এই যে 5 + 9 + 1 + 8 প্লাস হচ্ছে 11 প্লাস হচ্ছে 4 প্লাস 8 প্লাস 13 প্লাস 1 আর হচ্ছে কি প্লাস 9, এটা তাকে ডিভাইড করতে হবে কি দিয়ে ভাই, তাকে ডিভাইড করতে হবে আমাদের কতগুলা ডাটা পয়েন্টস আছে এখানে বলো তো, এই যে 3 দেন হচ্ছে 6 9 আর হচ্ছে 10, তাহলে ডিভাইড করতে হবে 10 দিয়ে। তাহলে দেখো তো আমাদের এক্স বার কত চলে আসে, আমাদের এক্স বারটা এখান থেকে কত চলে আসবে, তাহলে ভাইয়া সেটা চলে আসতেছে আমাদের 5 প্লাস হচ্ছে তোমার 9 প্লাস 1 প্লাস 8 প্লাস 11 প্লাস হচ্ছে 4 প্লাস 8 প্লাস 13 দেন হচ্ছে প্লাস 1 প্লাস 9 আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 10। তাহলে এইটা আসতেছে ভাই আমাদের 6.9। তাহলে এই 6.9টা কার ভ্যালু পাইছি, এটা পাইছি গড় মান। ওকে, এরপরে দেখো তো ভাইয়া এখান থেকে আমাদের লাগবে গড় ব্যবধান। তাহলে গড় ব্যবধান বা হচ্ছে মিন ডেভিয়েশন কার সাপেক্ষে করতেছি, গড়ের সাপেক্ষে করতেছি। তাহলে কি হবে বলো, এই যে মডুলাস অফ, খেয়াল করো ভাইয়া প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, ওর গড়টাকে বাদ দিতে হবে। তাহলে মডুলাস অফ 5 মাইনাস করতে হবে 6.9, ওকে, দেন প্লাস এই 9 মাইনাস করতে হবে 6.9, ওকে, দেন প্লাস তোমার 1 মাইনাস করতে হবে 6.9, 1 মাইনাস হচ্ছে 6.9, দেন হচ্ছে ভাইয়া প্লাস আমাদের কত 8 মাইনাস তোমার 6.9 প্লাস, এরপরে দেখো তো কি হয়, এরপরে আমাদের এখান থেকে হবে ভাইয়া যে 8এরটা করলাম, এরপরে হচ্ছে আমাদের কত 11 মাইনাস হচ্ছে তোমার 6.9 দেন প্লাস তোমার 4 মাইনাস 6.9 প্লাস 8 মাইনাস তোমার 6.9 হবে, দেন প্লাস কত ভাই বলো তো, প্লাস হচ্ছে আমাদের 13 মাইনাস 6.9 আর শেষে কত 1 আর হচ্ছে 9 থাকতেছে, তাই না, 1 আর হচ্ছে 9, 1 আর হচ্ছে আমাদের ধরো 9 থাকবে। সো আমরা এটাকে একটু ভাই পাশে নিয়ে যাই, ক্যালকুলেশন একটু বড় সড়ো হয় কিন্তু ম্যাথগুলো কিন্তু আমাদের ইউজুয়ালি কঠিন হয় না, আমাদের ক্যালকুলেশনটা জাস্ট একটু লম্বা হয়। ওকে চলো তাহলে আমরা এইটার ক্যালকুলেশনটা করে ফেলি। এই ধরো আমরা এখন এখান থেকে বলবো কত ভাইয়া, এখন এখান থেকে বলবা এই যে তুমি এটাকে একটু ইলংগেটেড করে দাও, তাহলে 3 মাইনাস করলাম, এরপরে হচ্ছে কত দেখো আমরা 3 না আমরা হচ্ছে 13, তাই না ভাইয়া, এখানে 13 হবে আসলে, তাহলে এই 13 মাইনাস করবা, 13 মাইনাস হচ্ছে 6.9, তাহলে এইটা হচ্ছে আমাদের 13 মাইনাস 6.9, এরপরে কি বলো প্লাস আমাদের 1 মাইনাস 6.9 দেন হচ্ছে তোমার প্লাস 9 মাইনাস হচ্ছে 6.9, আর কতগুলা ডাটা পয়েন্ট ছিল ভাই এখান থেকে, আমাদের ডাটা পয়েন্ট ছিল তোমার 10টা, তাহলে ডিভাইডেড বাই আমরা করলাম কত, ডিভাইডেড বাই করলাম 10। তাহলে দেখো এই গড় ব্যবধানটা আমাদের কত আসে, গড় ব্যবধানটা আমাদের কত আসবে দেখো তো, আমরা একটু বড় সড়ো ক্যালকুলেশন করব। তাহলে ভাই 6.9 তোমার হচ্ছে 5 দেন হচ্ছে, ওকে আমরা একে একে ক্যালকুলেশনটা করে ফেলি, ঠিক আছে।
ওকে 11 মাইনাস 6.9 প্লাস 4, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে 6.9 মাইনাস 4, দেন হচ্ছে তোমার 6.9, ওকে তাহলে 8 মাইনাস 6.9, 13 মাইনাস হচ্ছে 6.9, দেন হচ্ছে আমাদের 5.9, আর হচ্ছে কত আসবে ভাইয়া তোমার 9 মাইনাস 6.9 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 10, তাহলে 9 মাইনাস হচ্ছে তোমার 6.9 বাই হচ্ছে 10, তাহলে এটা আসতেছে কত ভাই, এটা আসতেছে আমাদের 3.32, তাহলে এই ভ্যালুটা আসতেছে আমাদের 3.32, তাহলে 3.32 কি পাইলা বলো তো, মিন ডেভিয়েশন বা হচ্ছে তোমার গড় ব্যবধান। আরো কি বের করতে বলছে বলো তো, গড় ব্যবধানাঙ্কটাও বের করতে বলছে, তাহলে সেটাকে আমরা কি বলি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বা হচ্ছে সিএমডি। তাহলে সিএমডি কার রেসপেক্টে করতেছি এবার, এই যে এক্স বারের রেসপেক্টে, তাহলে সেটা কি হবে ভাই, কিভাবে করা যায়, এই যে মিন ডেভিয়েশন যেটা আছে সেটাকে ডিভাইড করি কি দিয়ে, আমরা সেটাকে ডিভাইড করি গড় দিয়ে, ইনটু হচ্ছে কত আমাদের বলো তো 100%, তাহলে এটা কত হয় দেখো, মিন ডেভিয়েশনটা বের করছি 3.32, আর গড়টা আমাদের কত বলো তো, গড়টা হচ্ছে আমাদের 6.9, ইনটু হচ্ছে কত ভাই, ইনটু হচ্ছে তোমার 100%, তাহলে দেখো তো এই ভ্যালুটা কত চলে আসবে, এই ভ্যালুটা আমাদের চলে আসবে তোমার 3.32 ডিভাইডেড বাই হচ্ছে 6.9 ইনটু কত, ইনটু হচ্ছে আমাদের 100, তাহলে এইটা হইতেছে ভাই 48 তোমার 11 এত পার্সেন্ট, 48.116 এভাবে বলতে পারো, 48.116 এত পার্সেন্ট, তাহলে এটা কি বের হইলো ভাই, এটা বের হয়েছে আমাদের গড় ব্যবধানাঙ্ক। ওকে, এখন একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো, এইটা ক্যালকুলেটরে সলভ করে ফেলা যায়, তো আমি আগে ডিটেলটা একটু দেখলাম, ক্যালকুলেটরে এটা কিভাবে সলভ করতে পারো এটা একটু আমরা দেখি। দেখো এই যে আমরা এখানে, তুমি মেনুতে যাবা, মেনুতে গিয়ে 6 নাম্বার মোডে যাবা, এখান থেকে আমরা প্রথমে ভ্যারিয়েবল ইনপুট দিব, তো ভ্যারিয়েবল ইনপুট দাও, ভ্যারিয়েবল গুলা কি কি আছে ভাই, 5 9 1 8 11 4, তাহলে 5 9 1 8 11 দেন হচ্ছে কত 4, এরপরে কি কি আছে বলো তো ভাই, এরপরে আছে তোমার 8 13 আর হচ্ছে আমাদের 1 9, তাহলে 8 দেন হচ্ছে 13 আর কত ভাই বলো তো 1 আর হচ্ছে 9, এই যে এই ভ্যালুগুলা কি তুমি ইনপুট দিয়ে ফেলছো না ভাই, এই ভ্যালুগুলাকে তুমি ধরো ইনপুট দিয়ে ফেললা, দেওয়ার পরে এই অপশনে যাবা, এই যে ভ্যারিয়েবল ক্যালকুলেশন, তাহলে এই 2 তে যাবা, 2 প্রেস করলে দেখো এই যে এক্স বার চলে আসছে, এই এক্স বারটা কি, এক্স বারটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, অ্যাভারেজ 6.9 হইছিল কি না, হইছে, দেন আমাদের দেখো তো কি ভাই, এই যে আমাদের কত আসবে, এই যে এটা আমরা করে ফেলছিলাম, তাহলে আমাদের এক্স বারটা কত আসছে 6.9, এরপর দেখো সামেশনটা আমাদের 69 আসতো, দেন এইগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েন্স, একটু পরে আমরা দেখবো যে পরিমিত ব্যবধান দেন ভেদাঙ্ক, সেই সব জিনিসও এইভাবে করে ফেলা যায়। এবার দেখো তো আমাদের এখান থেকে বের করা লাগছিল কি ভাইয়া, আমাদের মিন ডেভিয়েশন, তাই না, তারপরে দেখো এই যে তুমি এখান থেকে অ্যাভারেজটা বের করতে পারবা, তাহলে অ্যাভারেজটা যদি বের করতে পারি তাহলেই তো অনেক, তাই না ভাইয়া, তারপর দেখো কিছু কিছু ভ্যালু আমাদের ভেদাঙ্ক বের করা যায়, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায় মানে পরিমিত ব্যবধান, তো এই যে কিছু কিছু ভ্যালু এখান থেকে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, এই একটু পরে দেখবা আমরা চতুর্থক ব্যবধান দেখবো, তাহলে Q1 Q3 এইসব জিনিসও তোমার এখান থেকে বের করে ফেলা যায়। ওকে, তো এটা জাস্ট একটু ছোট করে দেখাই দিলাম, বাট হাতে হাতেই কইরো, আর যদি মনে করো যে ক্যালকুলেটরে পসিবল তাহলে ওই ভ্যালুগুলা যেমন গড়টা বা হচ্ছে ভেদাঙ্কটা ওই সব জিনিস আমরা ক্যালকুলেটরে দেখতে পারবো, ঠিক আছে, তাহলে চলো এইটা আমরা করে ফেলছি, তাই না ভাইয়া, এটা ডান। এবার তাইলে আমাদের কি আছে দেখো, এবার আমরা দেখবো এখান থেকে তোমার এইটা, তো এই ম্যাথটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে তোমার ওই যে শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য, তো শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য ফর্মুলা কি ছিল, এই যে ফর্মুলার দিকে তাকাও, শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য ফর্মুলা ছিল fi এক্সট্রা করে গুণ করা লাগতো, তাহলে fi ইন্টু xi মাইনাস এক্স বার, এই জিনিসটা আমাদের করা লাগবে। চলো তাহলে আমরা এই শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য দেখে ফেলি। দেখো এটা কি বলছে, যে নিচের তথ্যাদির গণসংখ্যা নিবেশন সারণী থেকে তোমার গড় ব্যবধান আর হচ্ছে গড় ব্যবধানাঙ্ক বের করতে বলছে, এটার গড় ব্যবধান আর হচ্ছে গড় ব্যবধানাঙ্ক বের করতে বলছে। তো ভাইয়া চলো আগে আমরা গড় ব্যবধানটা বের করি, আর গড় ব্যবধান বের করতে লাগবে কি বলতো, আমাদের প্রথমে লাগবে গড়, তাহলে গড় কিভাবে বের করে সেটা আমরা জানি, তাহলে এই যে দেখো শ্রেণীব্যাপ্তিটা আগে লেখো, শ্রেণীব্যাপ্তি কত, এই যে 41 থেকে তোমার কত 50, এটা আমাদের শ্রেণীব্যাপ্তি, দেন হচ্ছে 51 থেকে কত 51 থেকে 60, দেন হচ্ছে ভাইয়া 61 থেকে তোমার 70, আর দেখো কত 71 থেকে আমাদের 80, এরপরে তোমার 81 থেকে কত 90, এটা আমাদের আসলো, তাই না ভাই, এটা আমাদের চলে আসছে। তাহলে গণসংখ্যাগুলো কত, গণসংখ্যা হচ্ছে 10 20, দেন হচ্ছে তোমার 15 আর কত বলো তো ভাই 10, আর হচ্ছে কত, আর হচ্ছে আমাদের 5, তো যদি n এর ভ্যালুটা এখান থেকে বের করো, এই সামেশন অফ গণসংখ্যা,
সেটাই কিন্তু আমাদের এন, সেটাই কিন্তু বেসিক্যালি আমাদের এন। সেটা কত আসে দেখো তো ভাইয়া, সেটা আমাদের আসবে 30, 40, দেন হচ্ছে কত 60। তাহলে এই এন এর ভ্যালুটা আমাদের 60 চলে আসার কথা। ফাইন, এটা আমাদের চলে আসলো। এবার মধ্যমান বের করবা কিভাবে, এই যে সারণীর মধ্যমান। তাহলে এই যে এটা করব কি আমরা 41 প্লাস 50 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা আমাদের আসতেছে কত ভাইয়া 45.5। এরপরে কি করতে হয় 51 প্লাস 60 ডিভাইডেড বাই 2, তাহলে সেটা আমাদের কত আসবে ভাইয়া 55.5। অথবা তোমরা জানো যে আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত 10, তাহলে বাকিগুলা 10 10 করে বাড়ায় দিলেই হয়েছে। তাহলে এই পরেরটা কি হবে, পরেরটা হবে 55.5, তারপরেরটা হবে 65.5, তারপরেরটা হবে 75.5, তারপরটা হবে তোমার 85.5। এটা হইলো আমরা মধ্যমান বের করছি। এরপরে এফআই এক্সআই আমরা বের করব, তাই তো? তাহলে এফআই এক্সআই বের করলে দেখো আমাদের কি আসে, এটা তো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা এই যে 455 এটা চলে আসবে। দেন 55.5 ইন্টু যদি আমরা 20 করি তাহলে এটা কত চলে আসে ভাই দেখো, এটা চলে আসবে 1110, এটা আসলো। দেন 65.5 কে যদি আমরা 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা চলে আসবে আমাদের কত, এটা চলে আসবে 982 পয়েন্ট হচ্ছে কত, পয়েন্ট হচ্ছে 5 এটা। দেন হচ্ছে ভাইয়া 75.5 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 755 আসবে। এরপরে 5 দিয়ে তুমি 85.5 কে মাল্টিপ্লাই করো 85.5, সো এটা আমাদের চলে আসতেছে এই যে দেখো 427 পয়েন্ট কত ভাইয়া বলো তো 5। তাহলে এখান থেকে সামেশন অফ এফআই এক্সআই এটা বের করে ফেলি, সামেশন অফ এফআই এক্সআইটা বের করে ফেলো। তাহলে সেটা কত আসবে 455 প্লাস হচ্ছে ভাইয়া 1110, দেন হচ্ছে প্লাস কত হবে বলো তো, প্লাস হচ্ছে তোমার 982 পয়েন্ট হচ্ছে 5, প্লাস হচ্ছে 755, দেন প্লাস হচ্ছে 427 পয়েন্ট হচ্ছে 5। তাহলে এটা আসতেছে ভাইয়া তোমার 3730, এটা আমাদের আসতেছে এফআই এক্সআই এর ভ্যালু। তাহলে আমরা সবার আগে যে কাজটা করবো ভাইয়া গড়টা বের করে নিব। গড় তো এখানে নাই, তাহলে আগে গড় বের করো। এখন বলো গড় বের করার ফর্মুলা জানি কিনা, যে আমাদের এখান থেকে গড়, সেই গড় এক্স বার এটা কি হয়, এটা হয় আমাদের সামেশন অফ তোমার এফআই এক্সআই ডিভাইডেড বাই কত বলো তো এন। তাহলে সামেশন অফ এফআই এক্সআই কত পাইছো 3730, তাহলে এই যে 3730 ডিভাইডেড বাই হচ্ছে এন, এন কত, এন হচ্ছে আমাদের 60, যে এন হচ্ছে আমাদের 60। তাহলে এই ভ্যালুটা কত চলে আসে দেখো 3730 ডিভাইডেড বাই হচ্ছে ভাইয়া 60। তাহলে 3730 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 60, সেটা আসবে কত, সেটা আসবে 62.17, 62.17 এইটা আমরা বের করে ফেলছি। ওকে, তাহলে 62.17টা হচ্ছে কি ভাই আমাদের গড়। তাহলে এই গড় মানটাকে এবার সবার থেকে মাইনাস করবা, তাহলে এক্সআই মাইনাস এক্স বার, তার মানে কি ভাই দেখো এইটা হচ্ছে তোমার এক্স বার, এইটা হচ্ছে আমাদের এই যে এইটা এক্স বার। তাহলে আমরা এই ভ্যালুটা থেকে কি করতেছি, আমাদের কত, কাকে মাইনাস করবা ভাই এখান থেকে, এই যে দেখো 62.17 কে মাইনাস করব 62.17। তাহলে এক্স এর ভ্যালু কত দেখো 45.5, সো আমাদের এটা আসতেছে কত, এটা তোমার চলে আসবে 16.67। ভাই দেখো তুমি বলতে পারো যে ভাই এটা তো নেগেটিভ ভ্যালু আসার কথা, নেগেটিভ আসতো কিন্তু এই যে মডুলাস থাকার কারণে নেগেটিভ আসলো না। ওকে, এরপরে তুমি হচ্ছে এই যে 55.5 কে যদি মাইনাস করো তাহলে দেখো কি আসবে 55.5, তাহলে আমাদের এটা আসতেছে 6.67, তাহলে 6.67 এটা হইলো। এরপরে যদি আমরা মাইনাস করি কাকে, তোমার 65.5, তাহলে এটা কত হয়ে যাবে 3.33। এরপরে মাইনাস করব আমরা কাকে ভাইয়া, এরপরে মাইনাস করব আমরা 75.5 কে, তখন আমাদের এটা কত চলে আসে দেখো, তখন চলে আসবে আমাদের 13.33। এরপরে আমরা কাকে মাইনাস করতেছি দেখো, এরপরে আমরা মাইনাস করতেছি 85.5 কে, তখন এটা আসতেছে 23.33, এটা আমাদের হইলো তাই না, এটা আমাদের হয়ে গেছে। ফাইন, এটা আমরা করতে পারলাম। এরপরে দেখো তাহলে xi মাইনাস এক্স বার এটা তুমি বের করছো, সেম ওয়েতে এখন তুমি এই যে fi ইন্টু xi মাইনাস এক্স বার এটা করে ফেলবা। তাহলে দেখো সেটা কি করা যায়, সেটা আমরা কি করতে পারি, আচ্ছা এই ভ্যালুটা আমরা একটু চেক করি ভাইয়া। আমরা কত করতেছিলাম তোমার 65.5, সেখান থেকে মাইনাস করতেছি 62 পয়েন্ট কত, 62 পয়েন্ট আমাদের হচ্ছে 17 তাই না, তাহলে সেটা আমাদের 3.33, ঠিক আছে এটা ঠিক ছিল আমাদের। তাহলে এবার দেখো, এবার আমাদের এখান থেকে কি হবে fi ইন্টু হচ্ছে তোমার এই ভ্যালুটা, তাহলে করে ফেলো fi কত 10, তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা চলে আসবে 166.7। ফাইন, এরপরে fi কত 20, তাহলে 6.67 ইন্টু হচ্ছে আমাদের 20, তাহলে এইটা আসতেছে আমাদের 133 পয়েন্ট হচ্ছে কত ভাইয়া 4। এরপরে হচ্ছে কত হবে বলো তো 3.33 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 15, তাহলে ভাই এটা চলে আসবে 49.7।
95 ফাইন আসলো। এরপরে আমাদের দেখো কত 133.3 আসবে, 133.3। কি করতেছি ভাই বলো তো, এই ভ্যালুটার সাথে তোমার এই এফআইটাকে মাল্টিপ্লাই করতেছো। তাহলে 5 ইন্টু আমি যদি বলি 23.33, তাহলে কত আসে দেখো, তাহলে এটা আসবে 116.65 এটা আসলো। এবার এই সবগুলাকে সামেশন করো, সামেশন করলে 166.7 প্লাস 133.4 প্লাস 49.95 প্লাস হচ্ছে তোমার 133.3 দেন প্লাস হচ্ছে 116.65। তাহলে এটা কত আসে দেখো, এটা আসতেছে আমাদের 600। এটা আমাদের চলে আসতেছে কত ভাই বলো তো, 600 আসলো। তাহলে এটা কার ভ্যালু পাইছি আমরা, এটা পাইছি তোমার সামেশন অফ এফআই ইন্টু হচ্ছে এক্সআই মাইনাস এক্স বারের ভ্যালু পাইছো। তাহলে এইটা আমাদের চলে আসলো কার ভ্যালু, এটা হচ্ছে ভাই সামেশন অফ এফআই ইন্টু এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার, তাদের হচ্ছে সামেশন। তাহলে এটা 600 পাইলাম, ডান। তাহলে এখন আমাদের করতে হবে কি ভাই দেখো তো, এখান থেকে তোমার গড় ব্যবধান আর গড় ব্যবধানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা যদি বলি মিন ডেভিয়েশন, এই যে এক্স বারের রেসপেক্টে, তাহলে সেটা কি হয় বলো, সেটা হবে তোমার এই যে সামেশন অফ এফআই আর হচ্ছে এক্সআই মাইনাস হচ্ছে তোমার এক্স বার ডিভাইডেড বাই কি ভাই বলো, ডিভাইডেড বাই হচ্ছে এন। তাহলে ভ্যালুগুলো সব বের করছো অলরেডি। তাহলে এটা হচ্ছে 600 ডিভাইডেড বাই হচ্ছে 60, তাহলে কত আসে ভাই বলো তো, আমাদের চলে আসবে 10। তাহলে আমাদের মিন ডেভিয়েশন কত আসতেছে বা হচ্ছে গড় ব্যবধান কত আসতেছে, 10। এবার যদি বলি কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বা হচ্ছে গড় ব্যবধানাঙ্ক, তাহলে সেটা কি হয়, তোমার যে মিন ডেভিয়েশনটা বের হয় তাকে করতে হয় কি, তাকে আমাদের গড় দিয়ে ডিভাইড করে তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত দেখো, এটা 10 ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত আসে আমাদের 62.17। তাহলে 62.17 ইন্টু কত ভাই বলো তো, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের 10 ডিভাইডেড বাই দেখো 10 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 62.17 ইন্টু হচ্ছে 100%। তাহলে এটা আমাদের চলে আসতেছে ভাই 16 তোমার 085%। তাহলে বলো শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য কি আমরা বের করতে পারবো না? তাহলে শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য আমরা কি করে ফেললাম, আমাদের হচ্ছে তোমার গড় ব্যবধান আর হচ্ছে গড় ব্যবধানাঙ্ক আমরা বের করে ফেলছি। তাহলে ডান, এটা করা যাবে। তাহলে এটা আমাদের শেষ। তাহলে আমরা চলো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ আমাদের কি আছে দেখো তো, এটা হচ্ছে তোমার ভেদাঙ্ক বা হচ্ছে ভ্যারিয়েন্স। তো আমরা গড় ব্যবধান দেখলাম, এবার আমরা দেখবো হচ্ছে ভাই ভেদাঙ্ক। তাহলে এই ভেদাঙ্কটা কেমনে আমরা বের করতে পারি, তার জন্য দেখো তোমার ফর্মুলাগুলো দেওয়া আছে। তো ভেদাঙ্কের ওই যে প্রত্যেকটার জন্য আমরা কি বলছি বলতো, প্রত্যেকটার জন্যই তোমার শ্রেণীবদ্ধ ডাটা আর হচ্ছে অশ্রেণীবদ্ধ ডাটার জন্য আমরা ম্যাথ দেখব। তাহলে ভেদাঙ্কের জন্য আমরা অশ্রেণীবিন্যাসকৃত উপাত্তের জন্য তোমার কাজবাজ করব। তাহলে দেখো প্রথমে অশ্রেণীবিন্যাসকৃত বা হচ্ছে অশ্রেণীবদ্ধ ডাটার জন্য ফর্মুলা দেখো, ভেদাঙ্ক হচ্ছে আমরা সিগমা স্কোয়ার এক্স দিয়ে ইউজুয়ালি লিখি। তো এইটাকেও তুমি অ্যাজ এ ফর্মুলা ইউজ করতে পারো, এটাকেও তুমি অ্যাজ এ ফর্মুলা ইউজ করতে পারো। এখানেও ভাইয়া বেসিক্যালি আমরা অ্যাভারেজ ভ্যালু থেকে আমার ডাটা পয়েন্টসগুলো কিভাবে ডেভিয়েটেড হইতেছে ওইটাই বের করি। আগে আমরা এই ভ্যালুটাকে মডুলাস দিয়ে লিখতাম, এবার আরো প্রিসাইজলি আমরা কি করতেছি, স্কোয়ার করে করতেছি। বুঝছো? দেখবা তুমি ইঞ্জিনিয়ারিং এ যখন যাবা, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন গুলাতে কি হয় ভাই জানো, যত তুমি অর্ডার ইনক্রিজ করো ওই ভ্যালু তত আমাদের অ্যাকুরেট আসে। মানে তোমরা যখন ইন ফিউচার ধরো নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়বা, তখন তুমি পড়তে গিয়ে দেখবা ভাই আমরা যত অর্ডার ইনক্রিজ করতেছি আমাদের ভ্যালুগুলো তত বেশি প্রিসাইজ আসতেছে। তো একটু আগে আমরা মডুলাস দিয়ে করতাম, এখন আমরা এটাকে আরো একটু প্রিসাইজ করতেছি, আমরা স্কোয়ার করতেছি। ওকে, যে পজিটিভ ভ্যালু পাওয়ার জন্য ডিফারেন্সটাকে আমরা পজিটিভ আকারে নিতেছি। তাহলে বাদবাকি কিন্তু কাহিনী সেম। বাদবাকি দেখো ফর্মুলা তোমার আগে এইটা ছিল এক্সআই মাইনাস এক্স বারের মডুলাস, এবার হচ্ছে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার তাত্ত্বিক সূত্র বললাম, এটা আরো একটা ফর্মুলা আছে। এইটা যেই কথা, এটা আমাদের একই কথা। তুমি ফর্মুলা হিসেবে ওকে ইউজ করতে পারো, ওকে ইউজ করতে পারো অ্যাজ ইউর উইশ। আর ওই যে আমরা তোমার ভ্যারিয়েন্স বা হচ্ছে ভেদাঙ্ক যে বের করছি, সেই ভেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করে দেই তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা হচ্ছে পরিমিত ব্যবধান চলে আসে। তাহলে এই যে দেখো পরিমিত ব্যবধান হবে শুধু সিগমা এক্স। জাস্ট ওই ভেদাঙ্কের ভ্যালুটাকে যদি তুমি রুট করো তাহলে তোমার পরিমিত ব্যবধান চলে আসবে। ঠিক আছে? এরপরে দেখো ভাই আমাদের শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের জন্য কি হবে, ওই যে একই কথা। শ্রেণীবিন্যাসকৃত উপাত্তের জন্য জাস্ট এই যে আমাদের গণসংখ্যাটা সামনে গুণ হয়, এই যে গণসংখ্যাটা আমাদের সামনে কি হইতেছে ভাই বলো তো, গুণ হইতেছে। আর দেখো পরিমিত ব্যবধান কি, জাস্ট আমরা ভ্যারিয়েন্সটাকে বের করব, মানে আমাদের ভেদাঙ্ক বের করব, সেই ভেদাঙ্ককে যদি রুট করে দাও তাহলে তোমার পরিমিত ব্যবধান চলে আসবে। আর দেখো তো এখানে কি আসছে, আরেকটা আছে আমাদের বিভেদাঙ্ক। এই বিভেদাঙ্কটা হচ্ছে কি আমাদের কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্সের তোমার আপেক্ষিক পরিমাপ যেটা, তাকে আমরা বিভেদাঙ্ক বলতেছি। তাহলে সেই বিভেদাঙ্কটাকে আমরা কিভাবে বের করবো দেখো, এই যে ভাই এখানে কিন্তু ভেদাঙ্ক না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের গড়
আর ইনটু কি ভাইয়া বলো তো 100%। তো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এখানে বলে রাখি, আমরা গড় ব্যবধান কিন্তু ভাইয়া গড়ের সাপেক্ষে করতে পারতাম, মধ্যকের সাপেক্ষে করতে পারতাম, প্রচুরকের সাপেক্ষে করতে পারতাম, কিন্তু তোমার এই ভেদাঙ্কটা আমরা শুধুমাত্র গড়ের সাপেক্ষে বের করি, এখানে কিন্তু আর মধ্যক আর প্রচুরক দিয়ে করা যাবে না। তো আমরা এটা শুধু কি দিয়ে করব, গড়ের সাপেক্ষে করব। তাহলে ফর্মুলাটা আমরা দেখে ফেলছি, তুমি যেটা ইউজ করবা ওটা দিয়েই করা যাবে। আর শেষেই যে বিভেদাঙ্কের ব্যাপারটা একটু দেখো, যে আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স সেটা কি হবে তোমার সিগমা এক্স বাই এক্স, এক্স বার। সিগমা এক্স এর পরিচয় কি, এটা হচ্ছে পরিমিত ব্যবধান, আর এইটা হচ্ছে আমাদের গড় ইনটু কত ভাই বলো তো 100%। তাহলে চলো আমরা এখান থেকে দেখি ম্যাথ আছে কি কি। ফার্স্টের এটা দেখো, সংখ্যাগুলোর ভেদাঙ্ক কত এটা আমাদের বের করতে বলছে। তাহলে যে ভাই ক্যালকুলেটরে কিন্তু করা যায়, বাট আমি ধরো হ্যান্ড ক্যালকুলেশনে করে দিচ্ছি, যদি চাও তুমি ক্যালকুলেটরে এটা বের করতে পারবা। তাহলে দেখো ভ্যালু কিভাবে আসবে, ভেদাঙ্ক চাইছে তাই না ভাইয়া। তাহলে ভেদাঙ্কের জন্য তোমার ইচ্ছা, তুমি যেভাবে বের করো, যে ধরো আমি এখানে সিগমা স্কোয়ার এক্স, এটার জন্য এই ফর্মুলাটা ইউজ করব, সামেশন অফ তোমার এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন, আর মাইনাস কি বলতো সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই হচ্ছে এন এর হচ্ছে কি ভাই বলতো হোল স্কোয়ার। তুমি এটাকে অ্যাজ এ ফর্মুলা ইউজ করতে পারো না বলতো, সামেশন অফ এক্স আই স্কোয়ার বাই এন আর মাইনাস হচ্ছে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন এর হোল স্কোয়ার। তাহলে কিভাবে করবা ভাই, এই মাঝখানের ভ্যালুটা এটা কিন্তু আসলে গড়, জানো এই যে স্কোয়ারের ভিতরে যে অংশটুকু আছে এই ভিতরের অংশটুকু কিন্তু আসলে আমাদের গড়, এটা কিন্তু আসলে আমাদের গড়। ওকে এনিওয়ে, তাহলে দেখো এটা কি আসবে, তাহলে সবগুলাকে ভাই স্কোয়ার করে যোগ করবা। দেখো 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস তোমার 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস হচ্ছে 10 স্কোয়ার প্লাস ভাইয়া 15 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার প্লাস হচ্ছে 21 স্কোয়ার। আর ডিভাইডেড বাই কত করবো, এখানে ডিভাইডেড বাই করবো আমরা এন, এই যে ডিভাইডেড বাই করলাম আমরা এন, ঠিক আছে। দেন মাইনাস কত করতে হবে, মাইনাস হচ্ছে তোমার এইগুলার আমাদের হচ্ছে ডিভাইডেড বাই এন করবো। এন কয়টা, এখানে এন কত ভাই বলো তো, কতগুলা ডাটা পয়েন্ট আছে 3, দেন 6, তারপরে 9, 9টা ডাটা পয়েন্ট, তাহলে 9 দিয়ে ডিভাইড করছো। সেম হইতে এবার আমরা করব কি দেখো, এবার আমরা এই কয়টাকে তোমার গড় বের করে ফেলবো, সেই গড়ের আমরা স্কোয়ার করবো। দেখো এটা কোথায় আসছে, কুয়েটে চলে আসছে তাই না, তার মানে এই রিলেটেড প্রবলেম কিন্তু আমাদের আসবে পরীক্ষায়। ওকে, তাহলে এবার আমরা করব গড়। তাহলে গড়ের ক্ষেত্রে কিন্তু আর আমরা স্কোয়ারটা নিব না, ঠিক আছে, গড়ের ক্ষেত্রে আমরা স্কোয়ারটা নিব না, তো এটা খেয়াল রাখো। এই গড়ের ক্ষেত্রে আমরা জাস্ট স্কোয়ার গুলাকে বাদ দিয়ে দিব, স্কোয়ার গুলাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর ডিভাইড করবা কি দিয়ে, ডিভাইড করবা হচ্ছে এই যে 9 দিয়ে। তাহলে ডিভাইড করলাম 9, তার হচ্ছে কি ভাবে বলো তো, তার হচ্ছে হোল স্কোয়ার। ওকে, তাহলে চলো এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে আমাদের কাছে চাইছে কি ভাবে, ভেদাঙ্ক চাইছে তাই না। তাহলে ক্যালকুলেশনটা দেখো আমাদের কি আসবে, তাহলে এইটা তোমার চলে আসবে কত ভাইয়া, 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার 17 স্কোয়ার 19 স্কোয়ার দেন হচ্ছে 21 স্কোয়ার। আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 9, আর মাইনাস কত করতে হবে তোমার 1 প্লাস 2 প্লাস হচ্ছে 5 প্লাস 9 প্লাস 10 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21 ডিভাইডেড বাই হচ্ছে 9, তার হচ্ছে কত ভাইয়া, তার হচ্ছে স্কোয়ার। তাহলে এটা আমাদের আসতেছে কত দেখো 48.67, 48.67 এমন কিছু, দেখো তো আছে কিনা, ইয়েস অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। করা যাবে না ভাইয়া, অবভিয়াসলি করতে পারবে, আর তুমি চাইলে কিন্তু অ্যাজ এ ফর্মুলা এইটাও ইউজ করতে পারতা, তোমার ইচ্ছা ভাইয়া যেটা তুমি ইউজ করো। ওকে, তাহলে এটা আমরা করে ফেললাম, এটা আমরা করে ফেলছি। এবার দেখি আমার নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথটা দেখো কি বলছে, 2 5 9 16 এর বিভেদাঙ্ক কত। তাহলে বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এটা কিভাবে বের করো, এই যে সিগমা এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স বার ইন্টু কিভাবে বলো তো 100%। তাহলে প্রথমে আমরা পরিমিত ব্যবধানটা বের করব। পরিমিত ব্যবধান বেসিক্যালি ভাইয়া ভেদাঙ্কের বর্গমূল। তাহলে প্রথমে ভেদাঙ্ক বের করি, দেন পরিমিত ব্যবধান বের করি, এরপরে আমরা এখান থেকে কি করে ফেলবো বলো তো ভাইয়া, তোমার এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে হচ্ছে বিভেদাঙ্ক যেটা সেটা বের করে ফেলবো। তাইলে দেখো ফার্স্ট অফ অল তুমি কি করো, ফার্স্ট অফ অল আচ্ছা ভাই আমরা আরো একটু প্রিসাইজলি বলি, আগে আমরা গড় বের করব। তাহলে আগে আমরা গড় বের করে ফেলি। দেখো আগে আমাদের গড়টা কত আসে, গড়টা কত আসবে, তাহলে এক্স বার, আমাদের এক্স বার হবে, খেয়াল করো এক্স বার হবে তোমার 2 প্লাস 5 প্লাস হচ্ছে 9 প্লাস 16 ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের এক্স বারটা কত আসতেছে ভাইয়া, এইটা আসতেছে তোমার দেখো তো 32 তাই না, তাহলে 8 আসে তাই না, 2 প্লাস 5 প্লাস হচ্ছে তোমার 9 প্লাস 16 ডিভাইডেড বাই 4, ইয়েস। তাহলে আমাদের এক্স বারটা আসতেছে কত ভাইয়া 8। ওকে ফাইন, এটা আমরা করছি। এখন দেখো এই এক্স বারই কিন্তু বেসিক্যালি কি বলতো, এই সামেশন অফ
xi ডিভাইডেড বাই n, এইটাই কিন্তু ভাই আসলে তোমার x বার, তাহলে সেই ভ্যালুটা কত আসলো, সেই ভ্যালুটা আমাদের আসছে কত, n। ওকে ফাইন, এবার আমরা চলো ওই ভেদাঙ্কটা বের করে ফেলি। তাহলে ভেদাঙ্ক সিগমা x এটা ইকুয়াল কি জানি, এটা ইকুয়াল জানি সামেশন অফ xi এর স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস হচ্ছে তোমার সামেশন অফ xi ডিভাইডেড বাই হচ্ছে n এর কি ভাই বলো তো হোল স্কোয়ার। তাহলে কি আসবে দেখো, তোমার এই যে 2 স্কোয়ার প্লাস হচ্ছে ভাই 5 স্কোয়ার প্লাস তোমার 9 স্কোয়ার আর প্লাস হচ্ছে কত 16 স্কোয়ার আর ডিভাইডেড বাই n কত বলো তো 4 আর মাইনাস গড় তো মাত্রই বের করলা, তাহলে হচ্ছে 8 স্কোয়ার। তাহলে তোমার সিগমা এক্স, আচ্ছা দেখো ভাই এটা সিগমা এক্স না, এটা সিগমা স্কোয়ার এক্স। আমরা কি প্রিভিয়াস গুলাতে কি লিখছি দেখো তো, সিগমা স্কোয়ার লিখছি না, ইয়েস। তো এটা আমাদের হচ্ছে সিগমা স্কোয়ার এক্স। তাহলে সেই সিগমা স্কোয়ার এক্স এর আমাদের কত ভ্যালু আসতেছে দেখো তো, তোমার এইটা আসবে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস হচ্ছে 16 স্কোয়ার ডিভাইডেড বাই 4 আর মাইনাস হচ্ছে তোমার 8 স্কোয়ার। সো এটা আসতেছে ভাই 55 বাই হচ্ছে 2। কিন্তু আমাদের বিভেদাঙ্ক বের করার জন্য কিন্তু ভেদাঙ্ক না, আমাদের কি লাগবে বলতো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। তাহলে সেই পরিমিত ব্যবধানকে আমরা লিখি সিগমা এক্স দিয়ে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে √55 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো। তাহলে তোমার কাছে চাইছে কি, চাইছে বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্ক কি হবে বলো, বিভেদাঙ্ক হয়ে যাবে আমাদের এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, সেটা হবে সিগমা এক্স ডিভাইডেড বাই এক্স বার ইন্টু কত বলো তো 100%। ওকে ফাইন, তাহলে সিগমা এক্সটা কত, এখানে দেখো সিগমা এক্সটা হচ্ছে তোমার √ওভার 55 আর ডিভাইডেড বাই হচ্ছে 2 আর এটা হচ্ছে তোমার 8, তাই না। 55 ডিভাইডেড বাই হচ্ছে 2 আর তাকে ডিভাইড করব কত দিয়ে, 8 দিয়ে। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি, 55 বাই হচ্ছে তোমার 2 সেটা হচ্ছে ডিভাইডেড বাই 8 ইন্টু কত ভাই বলো তো, ইন্টু হচ্ছে আমাদের 100 এত পার্সেন্ট। তাহলে সেটা দেখো তো কি আসে, সেটা আমাদের কি চলে আসবে, তোমার এইটা চলে আসবে দেখো কত, আমাদের √ওভার তোমার হচ্ছে এটা আমরা বলতে পারি যে √ওভার 55 বাই হচ্ছে তোমার 2 আর ডিভাইডেড বাই 8 ইন্টু হচ্ছে তোমার 100। তাহলে এইটা আমাদের আসতেছে ভাই 25 √ওভার 110 ডিভাইডেড বাই 4। অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, দেখো ভাই এটাকে আমরা এই রুটের মধ্যে একবারে তোমার 55 বাই হচ্ছে 2 আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই 8 না, তো এটাকে আমরা 64 লিখলাম আর ইনটু ধরো বললাম আমরা 100%, এটা আমরা বললাম। দেখো তো কি হবে ভাই, এই যে 64 থাকার কারণে 64 কেন, এখানে শুধু 8 ছিল, দেখো এখানে শুধু 8 না বলে এটাকে আমরা √ওভার 8 স্কোয়ার ভাই বলতে পারতাম না, বলা যেত তো। তাহলে ওইটা করলে দেখো আমাদের কি আসবে, তোমার এইটা চলে আসবে 55 ডিভাইডেড বাই 128, 55 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 128। তাহলে এটা আমাদের অপশন বি এর সাথে মিলে, তাই না ভাইয়া, অপশন বি এর সাথে মিলে। অথবা তুমি চাইলে যদি এভাবে এক্সাক্ট ক্যালকুলেশন করতে না পারো, তাহলে তোমরা যে কাজটা করবা, এইটার সাথে হচ্ছে তুমি ভ্যালুটা বের করে দেখবা। তাহলে 55/2 সেটা যদি আমি করতাম, যে আমাদের অ্যান্সার যা আসছে সেটা কত 65.55 এমন কিছু আসে। আর এইটা দেখো তো, এটা হচ্ছে তোমার 55 ডিভাইড বাই হচ্ছে 128। তো এটা যদি করি, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলেও তোমার হচ্ছে কত 65.55 এমন কিছুই আসবে। তো ওরা জাস্ট 100টা মাল্টিপ্লাই করে নাই, শুধুমাত্র পার্সেন্ট এখানে ভাই লিখে দিছে, শুধুমাত্র ধরো পার্সেন্ট আমাদের এখানে লিখে দিল। তাহলে তুমি 100 মাল্টিপ্লাই করেও করতে পারো অথবা শুধু পার্সেন্ট লিখতে পারো। এই যে তাহলে এটা আমাদের 55 ডিভাইড বাই হচ্ছে 128 এত পার্সেন্ট বলছে, বা হচ্ছে এত ইন্টু হচ্ছে আমাদের 100%। ওকে, তো এইটা আমাদের ভ্যালু আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা বলো তো, অপশন বি, এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের ম্যাথে যাই ভাই। আমাদের পরের ম্যাথটা কি আছে, পরের ম্যাথটা আছে আমাদের এইটা, ওই যে আমরা এতক্ষণ দেখলাম কি, এতক্ষণ দেখছি অশ্রেণীবদ্ধ উপাত্তের জন্য, এবার দেখবো শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য। তাহলে আমাদের এই শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য ভেদাঙ্ক বের করতে বলছে। তাহলে ফর্মুলা কি, সিগমা স্কোয়ার এক্স, তাই না। তাহলে সেটা হবে তোমার সামেশন অফ এই যে এফআই এক্সআই এর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন আর মাইনাস সামেশন অফ তোমার এফআই এক্সআই ডিভাইডেড বাই হচ্ছে এন তার কি বলতো ভাইয়া হোল স্কোয়ার। তাহলে এইটা কে বলতো, এটা কিন্তু আমাদের গড়, এই যে মাঝখানেরটাও কিন্তু আমাদের গড়। তাহলে আমরা করে ফেলি কাজটা, দেখো কিভাবে করা যাবে। আমরা এখানে আগে থেকে একটা চার্ট প্রিপেয়ার করে রাখছি যাতে আমাদের একটু ইজি হয়। তাহলে আমরা এক্সআই বের করব, এফআই এক্সআই, এক্সআই স্কোয়ার, এফআই এক্সআই এর স্কোয়ার, তোমার যা যা লাগবে দেখো, যা যা লাগবে সেটা তুমি একবারে চার্ট করে বের করে ফেলতে পারো। ঠিক আছে, তাহলে তুমি দেখো অ্যাডমিশন টেস্টে ভাই আমাদের টাইম কম, তখন তোমার এত পারফেক্ট চার্ট হওয়া লাগবে না, মোটামুটি একটা হাতে হাতে এঁকে তুমি যেরকম চার্ট বানাইতে পারো তাতেই হবে। তাহলে দেখো এটা কি হবে 30 + 40, তাহলে 30 প্লাস হচ্ছে 40 ডিভাইড বাই 2, তার মানে 35, তাই না।
তাহলে এটা আমাদের 35 আর হচ্ছে তোমার 40 প্লাস 50 ডিভাইডেড বাই 2 তাহলে 45 মানে 10 করে করে বাড়ায় দাও, দেন হচ্ছে 55, দেন হচ্ছে তোমার 65, 75, 85, দেন হচ্ছে 95। ওকে, এটা আমাদের আসবে। এফআই বের করো, তাহলে এফআই গুলার হচ্ছে তুমি সামেশন করলে কি আসবে, 5 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 11 প্লাস 14 প্লাস হচ্ছে 6 প্লাস 4 প্লাস হচ্ছে 3, তাহলে কত ভাই বলো তো 50। তাহলে এই যে সামেশন অফ এফআই যেটা ওইটাই কিন্তু আমাদের এন, তাহলে সেটা কত আসে ভাই, সেটা চলে আসে আমাদের 50 আসলো। এবার এফআই এক্সআই আমাদের বের করতে হবে, তাহলে দেখো এফআই কত 35, এক্সআই কত 5, তাহলে এটা 175 আসবে। ওকে, দেন 45 ইন্টু হচ্ছে 7 সেটা তোমার 315 আসবে, দেন 55 ইন্টু হচ্ছে 11 তো সেটা 605 আসবে, এরপরে তোমার 65 ইন্টু হচ্ছে 14 সেটা 910 আসবে। ওকে আসলো, দেন 75 ইন্টু হচ্ছে 6 তাহলে এটা চলে আসতেছে আমাদের 450, ফাইন। দেন 85 ইন্টু হচ্ছে 4 এটা কত 340 আসলো, 95 ইন্টু হচ্ছে 3 তাহলে 285। তো এদের যদি সামেশন করো, সামেশনটা কত আসবে এটা আমরা একবারে বের করে ফেলি ভাই, দেখো তাহলে সামেশন আসবে 175 প্লাস হচ্ছে তোমার 315 প্লাস 605 প্লাস হচ্ছে তোমার 910, দেন প্লাস হচ্ছে কত ভাইয়া 450 প্লাস 340 প্লাস হচ্ছে কত 285, তাহলে এটা আসতেছে ভাইয়া 3080, তাহলে এইটা হচ্ছে সামেশনটা 3080 আসলো, ফাইন। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি ভাইয়া, যে তোমার একবারে ক্যালকুলেশনগুলো করবো না, আপাতত থাকুক আমাদের। এখন এক্সআই এর স্কয়ার আসলে তুমি এই কলামটা নাও লিখতে পারতা, সমস্যা নাই, কারণ এফআই এক্সআই বের করছি, তার সাথে এক্সআই মাল্টিপ্লাই করলেই তো আমাদের এফআই এক্সআই এর হোল স্কয়ার চলে আসছে, তাই না? তো এই কলামটা আসলে আমাদের দরকার হচ্ছে না, এটা ধরো আননেসেসারি, এটা আমরা করলাম না, এইটা আমরা বাদ দিয়ে দিলাম, যে এইটার আমাদের আলাদা করে হিসেব করার কিছু নাই। আমরা এফআই এক্সআই বের করছি, তার সাথে আরেকবার এক্সআই মাল্টিপ্লাই করো, তাইলেই তো হয়েছে। তাহলে 175 ইন্টু হচ্ছে কত ভাইয়া 35, তাহলে এটা 6125 আসতেছে, তাহলে এইটা আসতেছে আমাদের 6125। ওকে ফাইন, দেন হচ্ছে তোমার 315 ইন্টু হচ্ছে কত ভাইয়া 45, 45, তাহলে এটা আমাদের 14, দেন হচ্ছে তোমার 175 এটা আসবে। এরপরে দেখো 55 ইন্টু হচ্ছে 605 তাহলে এটা আসবে আমাদের 33, তারপর হচ্ছে তোমার 275। তোমরা এইগুলো খুব কেয়ারফুলি সলভ করবা ভাইয়া, এখানে ভুল হওয়ার অনেক চান্স থাকে। 65 ইন্টু 910 তারপর হচ্ছে 59 তাইলে হবে 150, এটা হইলো। দেন হচ্ছে 75 ইন্টু 450 তাহলে তোমার এই যে 33 আর হচ্ছে 750 এটা হইলো। এরপরে ভাইয়া দেখো তো 85 ইন্টু হচ্ছে 340 তাহলে হচ্ছে 28 আর হচ্ছে তোমার 900 এটা আসলো। দেন হচ্ছে তোমার 95 ইন্টু হচ্ছে তোমার 285 তাহলে এটা আসতেছে ভাই 27 আমাদের 075 27 আর হচ্ছে 075। তাহলে এবার সবগুলাকে আমরা এখান থেকে কি করবো ভাই, সামেশন করব। দেখো সামেশন করলে আমাদের ভ্যালু কত আসে, 6125 প্লাস হচ্ছে 14175 প্লাস তোমার 332 আর হচ্ছে 75 প্লাস হচ্ছে 59150 দেন হচ্ছে প্লাস 33750 দেন প্লাস 28900 দেন হচ্ছে তোমার 27075। ওকে ফাইন, তাহলে এইটা আমরা করে ফেললাম। এইটার ভ্যালু তাইলে আমাদের কত আসে দেখি তো, আমাদের 27075, ফাইন। তাহলে ভ্যালু আসতেছে ভাই 20, দেখো 20 আর হচ্ছে 2450, এইটা আমাদের ভ্যালু আসতেছে, ঠিক আছে? এটা আসলো সামেশনের ভ্যালু। এবার তাইলে ভাই আমরা এখান থেকে কি করব বলো তো, এবার আমরা এখান থেকে তোমার ভেদাঙ্কটা বের করে ফেলবো। তাহলে এই হচ্ছে ফর্মুলা ছিল, তাই না? তাইলে আমাদের সেটা কি আসবে দেখো, তোমার ভেদাঙ্কই তো নির্ণয় করতে বলছে, তাহলে সামেশন অফ এফআই এক্সআই এর হোল স্কয়ার সেটা হচ্ছে 2024 আর হচ্ছে 50 আর ডিভাইডেড বাই এন কত ভাইয়া দেখো তো, এন আমি অলরেডি জানিস, এন হচ্ছে আমাদের 8, তাহলে এন আমাদের কত ছিল, এন 8 না সরি, এন কত এই ম্যাথটাতে, তাই না? এই ম্যাথটাতে তাহলে এন কত ছিল 50, তাহলে এই এন হচ্ছে আমাদের 50 আসলো, দেন মাইনাস তোমার এই যে গড়টা পাইছো না বলো তো, গড় তো আমরা পাই নাই বা একবারে বের করে ফেলা যায়। এফআই এক্সআই কত পাইছি আমরা 3080, তাহলে এই যে 3080 আর ডিভাইডেড বাই হচ্ছে 50 আর এর হচ্ছে কি ভাই, এর হচ্ছে তোমার হোল স্কয়ার। তাহলে চলো ম্যাথটা আমরা করে ফেলি, দেখি আমাদের ভ্যালু কত আসে। তাহলে এটা আসবে ভাই 2024 আর হচ্ছে 50 ডিভাইডেড বাই হচ্ছে 50 মাইনাস তোমার 3080 ডিভাইডেড বাই 50 এর হচ্ছে কত হোল স্কয়ার। তাহলে এটা ভাই আমাদের চলে আসতেছে 254
254.44। তাহলে এটা কি ভাই, এটা আসলো আমাদের ভেদাঙ্কের মান। করা যাবে কিনা ভাই বলো তো? অবভিয়াসলি করতে পারবো। জাস্ট ভাই ম্যাজিকটা কি বলো তো? আমাদের ম্যাজিকটা হচ্ছে এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাইলেই ম্যাথ শেষ। ওকে, তাহলে চলো আমরা পরে যাই। তাইলে তোমার এই ম্যাথটা গেল আমাদের। এইটা আননেসেসারি ছিল ভাই, দরকার ছিল না, তোমার ড্র করা লাগবে না। এবার দেখো এইটা কি বলছে, এটা একটু ডিফারেন্ট ম্যাথ। একজন ব্যাটসম্যান তোমার 26 রান করায়, ব্যাটিং গড় 15 থেকে কত হয়েছে বলো তো? 15 থেকে বেড়ে 16 হয়েছে। কত রান করলে তার ব্যাটিং গড় 20 হতো? কত রান করলে তার ব্যাটিং গড় 20 হতো? তাহলে দেখো এটা একটু ইন্টারেস্টিং ম্যাথ। আমরা এটা কি লিখতে পারি ভাই? প্রথমে ধরো এইভাবে লিখবো যে ধরো আমরা প্রথমে রান সংখ্যা ধরে নিই, যে রান সংখ্যা, যে কতগুলা রান ও হচ্ছে বানাইছে সেটা ধরো ধরলাম এক্স, আর কতগুলা ইনিংস খেলছে ধরো ইনিংস সংখ্যা আমরা বললাম ইনিংস সংখ্যা ধরো আমরা বললাম সেটা হচ্ছে বললাম এন। ওকে, তাহলে এখন দেখো তো ভাইয়া তোমার এই গড় কত আসবে? আমাদের গড় দেওয়া কত? গড় দেওয়া হচ্ছে তোমার 15। শুরুতে গড় কত? শুরুতে গড় হচ্ছে 15। তাহলে ভাইয়া মোট রান কত? মোট রান হচ্ছে এক্স আর ইনিংস হচ্ছে এন। তাহলে পার ম্যাচ কতগুলা, পার ইনিংস কত করে রান করছে সেটা তো অ্যাভারেজ, তাই না? তাহলে আমরা কি বলবো, এক্স ডিভাইডেড বাই এন ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 15, ইকুয়াল হচ্ছে আমাদের 15। তাহলে সুতরাং এই এক্স এর ভ্যালু হয়ে যাবে কত? এক্স এর ভ্যালু হয়ে গেল আমাদের 15n, যে ও এন সংখ্যক ইনিংস খেলে তোমার 15n রান বানাইছে, এটা আমরা পাইলাম। এখন সেকেন্ড কথাটা কি বলছে দেখো তো? বলছে ওর হচ্ছে ধরো এন সংখ্যক ইনিংস খেলছে, এর পরের ইনিংসে ও হচ্ছে কি করলো? 26 রান করলে ওর অ্যাভারেজটা বেড়ে গেছে। তাহলে দেখো এবার কি হবে, এই ওর রান ছিল এক্স, সেই এক্স এর সাথে আরো 26 যোগ করবা, আর ডিভাইডেড বাই ইনিংস। আগে এন সংখ্যক ইনিংস ছিল, দেখো তো আরো একটা ইনিংস খেলে ফেলছে না? তাহলে n+1 হবে না? হবে। তাইলে এবার গড়টা কত আসে বলো তো? এবার গড়টা আসে 16। এই ব্যাপারটা বুঝতেছি কিনা ভাই? কি বললাম দেখো, আগে রান ছিল এক্স, এরপরে আরো একটা ইনিংস খেলছে, তাহলে আরেকটা ইনিংসে রান করছে কত? 26। তাহলে এখন রান কত হয়ে গেছে? x+26। আর আগে ইনিংস সংখ্যা ধরো কিনা 5 ছিল, এখন আরেকটা ইনিংস খেলছে, তাহলে 6 হবে না? তাহলে এই জন্য আমরা n+1 বললাম। ইকুয়াল কত আসছে? ইকুয়াল আসছে আমাদের 16। তাহলে দেখো তো এটা কি হবে? এটা হয়ে যাবে x+26 ইকুয়াল হবে তোমার এটা 16n প্লাস হচ্ছে আমাদের 16, এটা আসবে। এখন দেখো এই x এর ভ্যালু তুমি আগে ভাগে বের করে ফেলছো, x এর ভ্যালু তুমি আগে ভাগে বের করছো, তাহলে সেই x এর ভ্যালুটা এখানে বসাই দিবা। তাহলে x এর জায়গায় আমি বসাবো কত? 15n প্লাস হচ্ছে 26 ইকুয়াল 16n প্লাস হচ্ছে 16। তাহলে দেখবা হিসেব করে n এর ভ্যালু আসবে 10। তাহলে ইনিংস সংখ্যা কত আসলো? 10। বাট আমাদের ইনিংস সংখ্যা চায় নাই, আমাদের কাছে চাইছে রান সংখ্যা, যে কত রান করলে। দেখো ও যদি 26 রান করে তাহলে অ্যাভারেজ 16 হয়, তাইলে ও এমন কত রান করতে পারে তাইলে আমাদের অ্যাভারেজ 20 হবে। তাহলে আমরা কি বলবো ভাইয়া? ধরো আমি জানি না কত করতে পারে, তাইলে আমরা এখন এখান থেকে রান, সুতরাং x ইকুয়াল কি হবে? x ইকুয়াল হচ্ছে তোমার এই যে 15n ছিল, তাহলে 15n তো পাইলা 10, তাইলে x এর ভ্যালু কি আসে ভাই? দেখো তো x এর ভ্যালু আসে 150 রান। তার মানে এখান থেকে আমরা কি ডাটা পাইছি? আমরা এখান থেকে ডাটা পাইলাম যে ও 10টা ইনিং খেলে তোমার হচ্ছে 150 রান করছে। কত রান করলে 11টা ইনিংসে ওর অ্যাভারেজ 20 হবে, এটাই তো কোশ্চেন, তাই না? তাহলে এখন আমরা কি বলবো, ধরো নতুন যে রান সেটাকে ধরো আমরা p ধরে নিলাম। তাহলে বলো এই 150 তো 10 ইনিংসে করছে, তার সাথে আরো p রান আমরা যোগ করলাম, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই কি 10 করবা না 11 করবা বলো তো? 11 করবা, কারণ কি 10টা তো ইনিংস খেলেই ফেলছে, আরো একটা ইনিংস খেলবে, তাহলে এটাকে আমরা বলবো এই যে 11। সেটা কত হইতে হবে? সেটা হইতে হবে 20। যে ভাইয়া এখানে কোশ্চেনে বলছিল কি, দেখো কোশ্চেনে বলছিল যে যদি 26 রান করতো তাইলে অ্যাভারেজ 20 হয়, তাইলে কত রান করলে অ্যাভারেজ আমাদের হচ্ছে যদি 26 রান করতে অ্যাভারেজ 16 হয়, তাহলে কত রান করলে অ্যাভারেজ 20 হবে, এটাই তো জিজ্ঞেস করছে, তাই না? তাহলে আমরা কি বললাম যে টোটাল রান তো জানো, এবার এক্সট্রা আরো p রান করছে ধরে নিলা, আর ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই ধরো করলাম 11। তাহলে এখান থেকে p এর ভ্যালুটা আমাদের কত আসবে? দেখো তো p এর ভ্যালুটা কত আসে তোমার? হচ্ছে 11 × 20 মাইনাস হচ্ছে 150, তাহলে 70 রান। তাহলে ও আর কত রান করতে পারে? ও যদি আরো তোমার 70 রান করে তাহলে ওর অ্যাভারেজটা কি হবে বলো তো ভাই? অ্যাভারেজটা 15 ছিল, সেখান থেকে বেড়ে গিয়ে তোমার 20 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত বলো তো? 70। যে আরো 70 রান করলে ওর অ্যাভারেজটা হইতো 20। করা যাবে তাহলে এইটা? ওকে ফাইন। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই।
আমাদের নেক্সট ম্যাথে দেখো কিছু ফর্মুলা দেওয়া আছে, এটা ছোটবেলায় পড়ছো ভাইয়া, ধারার ম্যাথ যখন আমরা করতাম তখন এই ফর্মুলাগুলো মুখস্থ করতাম। তো দেখবা এই ফর্মুলাগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে বড় বড় ম্যাথ খুব ইজিলি করে ফেলা যায়। তাহলে ফর্মুলাগুলো কি কি দেখো, প্রথমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল 1 + 2 + 3 + ... 4, তাহলে সেটা আমাদের কি আসবে n × n+1 / 2, জানি কিন্তু, রাইট? তারপরে দেখো স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, তার জন্য ফর্মুলা ঘনের যোগফল, তারপরে তোমার প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড়, তারপর দেখো জোড় সংখ্যার যোগফল, দেন হচ্ছে ভাই বিজোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার বর্গের যোগফল, বিজোড় সংখ্যার বর্গের যোগফল। তাহলে এগুলা খুবই পাওয়ারফুল ফর্মুলা ভাই, দেখবা এই ম্যাথগুলা যদি তুমি এই ফর্মুলাগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে খুব ইজিলি ম্যাথ সলভ করে ফেলা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কি টাইপের ম্যাথ আসে ওটা একটু দেখি। প্রথমে দেখো এটা বলছে যে তোমার এস এর জোড় সংখ্যাগুলোর ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে ভাইয়া এস এ একটা সেট দিয়ে দিছে যে 1 থেকে 50, তো তাদের মধ্যে জাস্ট জোড় সংখ্যাগুলো তুমি নিবা। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে পদ সংখ্যা। দেখো আমাদের পদ সংখ্যা কত হইতে পারে, এই যে ভাই এখান থেকে যদি জোড় সংখ্যা নাও, জোড় সংখ্যাগুলো নাও, তাহলে জোড় সংখ্যাগুলো কি কি তোমার, জোড় সংখ্যাগুলো হচ্ছে ভাই দেখো এই যে 2, দেন হচ্ছে 4, তারপরে 6 ... 50, এগুলো আমাদের কি জোড় সংখ্যা না ভাই? তাহলে এখানে দেখো টোটাল কয়টা সংখ্যা আছে, টোটাল সংখ্যা আছে 50টা, তার মধ্যে কি 25টা জোড় 25টা বিজোড় হওয়া উচিত। যদি তোমার ডাউট হয় তাহলে তুমি এভাবে করতে পারো যে আমরা শুধু জোড় সংখ্যা নিতেছি, তাহলে দেখো a প্লাস এই n-1 ইন্টু হচ্ছে d, সেটা কি আমাদের 50 হওয়া উচিত না? ওই যে ভাই ধারার সূত্র, সমান্তর ধারার সূত্র, যে প্রথম পদ প্লাস n-1 ইন্টু d, সেটা হচ্ছে আমাদের nতম পদ বা শেষ পদ, সেটা কত 50 আসছে। তাহলে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 2 প্লাস আমাদের n-1 থাকলো ইন্টু ডি, ডি কত বলো তো, কত করে করে বাড়তেছে, 2 করে করে বাড়তেছে না? তাহলে 2 ইকুয়াল কত ভাই 50। তুমি এখান থেকে হিসেব করে দেখো, হিসেব করে দেখলে তোমার এই n এর ভ্যালুটা 25 আসবে। তাহলে এখানে কতগুলা সংখ্যা আছে বলো তো, এখানে তোমার সংখ্যা আছে 25টা, মানে 25টা জোড় সংখ্যা। তাহলে তাদের করতে হবে কি আমাদের ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্কের জন্য ফর্মুলা কি, ভেদাঙ্কের জন্য ফর্মুলা হচ্ছে সামেশন অফ xi এর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n, আর মাইনাস কি সামেশন অফ xi ডিভাইডেড বাই হচ্ছে n, তার কি ভাই বলতো হোল স্কয়ার। এটা আমাদের কি ভেদাঙ্কের জন্য ফর্মুলা ছিল না বলতো, ছিল, রাইট? তাহলে এবার খেয়াল করো তো ভাই, এবার খেয়াল করো তো, তাহলে আমরা এই ভ্যালুগুলা বের করব। তাহলে তোমার এখানে দেখো এই যে সিগমা xi এর স্কয়ারের সামেশন যদি বলি তাহলে সেটা কি হবে, সেটা হবে ভাই 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস হচ্ছে কত বলতো 6 স্কয়ার প্লাস ... কত বলতো ভাই 50 স্কয়ার। এই যে তাহলে এইটা এরকম আসবে না ভাই বলতো? আমাদের ডাটা পয়েন্টগুলো কি কি, ডাটা পয়েন্ট তো তোমার 2 4 6 8 10 12 এভাবে করে করে 50 অবধি। তাহলে এই ডাটা পয়েন্টগুলোর স্কয়ারের সামেশন, তাহলে সেটা কেমন কিছু আসা উচিত? দেখো তো এটা কার সাথে মিলে, এই যে জোড় সংখ্যার বর্গের যোগফল, তার সাথে মিলে না? তার ফর্মুলা দেখো তো কি, তাহলে জোড় সংখ্যার বর্গের ফর্মুলা হচ্ছে আমাদের 2n ইন্টু কি ভাই বলতো n+1, আর ইন্টু কত বলতো 2n+1, 2n+1 আর ডিভাইডেড বাই ভাই 3। এখানে nটা কি জানো, এখানে n হচ্ছে আমাদের পদ সংখ্যা, যে কতগুলা পদ আছে। তাহলে এখানে তুমি অলরেডি বের করছো না পদ সংখ্যা কত 25, তাহলে আমরা এখানে জাস্ট n এর জায়গায় 25 বসাই দিবা। তাহলে 2 ইন্টু দেখো 25, দেন হচ্ছে 25+1, আর হচ্ছে ভাই আমাদের 2 ইন্টু 25 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই কত ভাই, ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এই বর্গের যোগফলগুলো দেখো কি আসে, বর্গের যোগফলগুলো আমাদের চলে আসবে তোমার দেখো 2 ইন্টু 25 ইন্টু 26 ইন্টু 51 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 3। তাহলে এটা আসতেছে ভাই 22100। তাহলে এটা পাইলাম কি আমাদের জোড় সংখ্যাগুলার 2 থেকে 50 অবধি জোড় সংখ্যাগুলার বর্গের যোগফলটা পেয়ে গেছো। এবার দেখো তো এখান থেকে আমরা যদি শুধু জোড় সংখ্যার যোগফল বলতাম যে সামেশন অফ xi, তখন ব্যাপারটা কি হইতো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ... প্লাস কত ভাই 50। তাহলে তার জন্য দেখো তো আমাদের ফর্মুলাটা কি হয়, যে শুধু যদি স্বাভাবিক সংখ্যাগুলোর কথা বলি জোড়, এই যে দেখো 5 নাম্বার ফর্মুলাটা, তাহলে এটা হয় ভাই n ইন্টু n+1, তাই না? তাহলে এইটা হবে তোমার n ইন্টু n+1। তাহলে n কত বের করছিলা 25, তাহলে 25 ইন্টু হচ্ছে 25+1, তার মানে 25 ইন্টু 26। তাহলে সেই ভ্যালুটা কত আসতেছে ভাই 25 ইন্টু 26, সেই ভ্যালুটা আসতেছে আমাদের 650, সেই ভ্যালুটা আমাদের 650 আসতেছে। তাহলে এবার এই ভ্যালুগুলো এখানে রিপ্লেস করব, আমাদের ম্যাথ দেখবা শেষ। তাহলে এইটা কত হবে, এটা হবে ভাই তোমার 22100 ডিভাইডেড বাই n কত, n হচ্ছে আমাদের 25 মাইনাস তোমার 650 ডিভাইডেড বাই হচ্ছে 25 এর কি ভাই বলো তো হোল স্কয়ার। তাহলে আমাদের কি চাইছে, ভেদাঙ্ক চাইছে, ভেদাঙ্ক চাইছে।
তাহলে সুতরাং আমাদের এই সিগমা এক্স এর হোল স্কোয়ার সেটা দেখো কত হয়ে যায়, সেটা আমাদের কত হয়ে যাবে ভাই দেখো, সেটা আমাদের চলে আসবে তোমার 22100 ডিভাইড বাই হচ্ছে 25 মাইনাস তোমার 650 ডিভাইড বাই হচ্ছে 25 এর কি বলতো হোল স্কোয়ার, তাহলে এটা আমাদের আসতেছে 208, তাহলে 208 এটা হচ্ছে ভাই তাহলে আমাদের অ্যান্সার। তাহলে তোমার 1 থেকে শুরু করে 50 এই সেটগুলোর মধ্যে জোড় সংখ্যা মানে 2 থেকে 2 4 6 8 এভাবে করে করে 50 অবধি যে সংখ্যাগুলো আছে তাদের ভেদাঙ্ক কত, তাদের ভেদাঙ্ক হচ্ছে আমাদের 208, বোঝা গেল? ওকে, এবার দেখো ভাই এখানে আরো তোমাদের লাইফ ইজি করার জন্য আরো কিছু ইন্টারেস্টিং ফর্মুলা দেওয়া আছে, যে এইটা আমরা কি কতগুলা ক্যালকুলেশন করে করছি না ভাইয়া, যে এই সামেশন করছো এইটার সামেশন করছো অনেকগুলা ক্যালকুলেশন করছি, এটা আরো সহজে করা যায়। দেখো প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার জন্য এই দেখো ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, বিভেদাঙ্ক ফর্মুলা দেওয়া আছে। ওকে, আবার দেখো প্রথম এনটি জোড় সংখ্যার জন্য ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান, এই যে বিভেদাঙ্ক দেওয়া আছে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট করে ফেলা যায়। বিজোড় সংখ্যার জন্য এই যে দেখো এই যে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা দিয়ে ডিরেক্ট ম্যাথ করে ফেলা যায়। তাহলে দেখো তো আমাদের যেই ম্যাথটা আমরা মাত্র করলাম এটা দেখি তো ডিরেক্ট করতে পারি কিনা। এই যে প্রথম এনটি জোড় সংখ্যার জন্য আমাদের সিগমা স্কোয়ার কি বলছে, সেটা বলছে তোমার এন স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3। তো আমরা এন কত পাইছিলাম বলো তো 25, তাই না? তাহলে এটা কত হবে ভাই দেখো তো 25 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আসবে, এই ভ্যালুটা আসবে তোমার 25 স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এই দেখো 208 আসতেছে, 208 এইটাই আমাদের অ্যান্সার আসতেছে। তো ভাইয়া তোমরা শর্টকাটটা ইউজ করতে পারো ফর এমসিকিউ, সিকিউতেও পারবা, কিন্তু এই যে ব্যাপারটা কি যে ধরো যদি টাইম ম্যানেজ করতে পারো এইভাবে করাটা সেফ, তাহলে ফুল মার্কস পাবা। আর এইভাবে যদি করো একটু ক্ল্যারিফাই করে দিও যে কোনটা দ্বারা কি বুঝাইছো, তুমি ওই যে এনটা একটু বের করে দরকার হয় দেখাইলা, যে কতগুলা পদ আছে সেটা বের করে দেখাইলা, এরপরে এই ফর্মুলা তুমি ইউজ করলা, তাইলে কিন্তু মার্ক পাবা। মানে একটু ক্ল্যারিফাই করতে হবে, তোমার বুঝাইতে হবে টিচারকে যে কোনটা দ্বারা কি বুঝাইছো আর এই ফর্মুলা তুমি কই পাইলা। এটাও ধরো ডিক্লেয়ার করে দিবা যে আমরা জানি প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার জোর মানে তোমার ভেদাঙ্কের ফর্মুলা এইটা হয়, তারপরে ওই ফর্মুলা দিয়েও তুমি চাইলে করতে পারো, তোমার ইচ্ছা, এটা দিয়েও করতে পারবা এটা দিয়েও করতে পারবা। এটা দিয়ে রিটেনে করলে একটু তোমার ডিটেইলে কথাবার্তা বলে দিতে হবে যে কোনটা দ্বারা কি বুঝাইছো। ফাইন, এবার দেখো এই ম্যাথটা কি বলছে, আমাদের তথ্য সেটটির ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স বের করতে বলছে। তাহলে এই হচ্ছে আমাদের দেখো 135 আর সেখান থেকে শুরু করে করে কত বলো তো 2n+1। তার মানে ভাই এটা বেসিক্যালি কি জানো, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার জন্য আমরা ভেদাঙ্ক বের করব। তাহলে ভেদাঙ্ক বের করার ফর্মুলা ওই যে আমাদের সিগমা স্কোয়ার এক্স, সেটা কি হবে সামেশন অফ তোমার xi এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস সামেশন অফ xi ডিভাইডেড বাই হচ্ছে n এর কত ভাই বলো তো হোল স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা। এখন আমরা এখান থেকে তোমার পদ সংখ্যা বের করব, এখান থেকে পদ সংখ্যা বের করব। চলো তাহলে স্টেপ বাই স্টেপ আমরা আগাই। তাহলে কি হবে দেখো এখানে ভাই আমাদের দেখো প্রত্যেকটা পদ কত করে করে বাড়তেছে, প্রত্যেকটা পদ তোমার 2 করে করে বাড়তেছে, তাই না? তাহলে আমাদের এই যে n তম পদ সেটা কি a প্লাস n-1 ইন্টু হচ্ছে d, সেটা কত দেওয়া ভাই, সেটা হচ্ছে 2n+1 দেওয়া, 2n+1। তাহলে a কত বলো তো প্রথম পদ কত 1, n-1 আর d কত বলো তো, d হচ্ছে আমাদের 2, d হচ্ছে 2 ইকুয়াল কত আসলো, ইকুয়াল আসবে আমাদের এই যে 2n+1। তো ভাই যেহেতু দুইটাই n আছে তুমি একটাকে ক্যাপিটাল n দিয়ে লেখো, একটাকে ধরো আমরা এখান থেকে ক্যাপিটাল n দিয়ে লিখবো, তাহলে এটাকে তুমি ক্যাপিটাল n দিয়ে লিখতেছো। তাহলে দেখো তো এটা কি হয়ে যায় আমাদের, এই পাশ থেকে 1 1 কাটা যাবে, দেন তোমার এই ক্যাপিটাল n এর ভ্যালু চলে আসবে n+1। তার মানে এই আমাদের যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেখানে কতগুলা পদ আছে বলো তো, সেখানে আমাদের n+1 সংখ্যক পদ আছে, এইটা বের করে রাখছো। এরপরে আর কিছুই না ভাইয়া, জাস্ট ফর্মুলা। দেখো ফর্মুলা একটু ঝামেলা আছে, ফর্মুলায় ঝামেলার কথা কেন বলতেছি, কারণ এই যে এখানে দেখো তোমার বিজোড় সংখ্যা যখন ফর্মুলা বলি, তো বিজোড় সংখ্যার জন্য তখন এই যে তোমার কততে আইসা শেষ হইতেছে দেখো তো, এই যে তোমার 2n-1 নে আইসা শেষ হইতেছে, আর ওইটা আমরা 2n+1 বলছি। তুমি দেখবা ভাই এখান থেকে যদি পদ সংখ্যা বের করো না তাহলে n সংখ্যক পদ হয়, এই জন্য অ্যান্সার ছিল n স্কোয়ার। কিন্তু আমরা এবার 2n+1 বলছি যেটাও বিজোড় সংখ্যারই ফরম্যাট, তখন দেখবা পদ সংখ্যা n+1 হয়ে গেছে, তাহলে তখন আমরা n স্কোয়ার না বলে n+1 এর স্কোয়ার বলবো, তাইলেই আমাদের ক্যালকুলেশনগুলো ডান। দেখো তাহলে আমাদের এখান থেকে যা যা লাগবে সেটা বের করে ফেলি। তো ফার্স্ট অফ অল লাগবে সামেশন অফ তোমার xi এর স্কোয়ার, তাহলে সেটা কত 1 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে এই যে 2n+1। তাহলে বলো এই বিজোড় সংখ্যার জন্য আমাদের সামেশন কি আসে, বিজোড় সংখ্যার জন্য সামেশন কি ছিল, এই যে দেখো 135, এই যে ভাই n স্কোয়ার বলতাম না, এটা হচ্ছে কি, কারণ এখানে n সংখ্যক পদ ছিল দ্যাটস ওয়াই n স্কোয়ার।
এবার তোমার পদ সংখ্যা কত বলো তো n+1, তাহলে তোমার জন্য এই সামেশনের ভ্যালুটা কত হবে জানো? তোমার জন্য সামেশনের ভ্যালুটা হবে n+1 এর হোল স্কয়ার। এটা বুঝতে পারলা কি বলছি? ওকে ফাইন, তাহলে চলো আমরা পরে দেখি। পরে হচ্ছে কি হবে তোমার, এই যে আমার লাগবে কি, আমার লাগবে, আচ্ছা আমরা এটা করলাম কি, এটা হচ্ছে তোমার এমনি যোগ করছি তাই না, আমরা হচ্ছে এইটা তোমার বিজোড় সংখ্যার শুধু যোগ করছি, তাহলে এটা xi স্কয়ার না, এটা শুধু xi। ফাইন, এবার xi এর স্কয়ারটা করব, এটা হচ্ছে তাহলে xi শুধু সামেশনটা ভাইয়া। এবার xi এর স্কয়ারটা করব, তাহলে সেটা হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 আর হচ্ছে প্লাস তোমার 2n+1 এর হোল স্কয়ার। তো এই টাইপের জন্য দেখো আমাদের কি হবে, ওই যে ভাই আগে আমাদের কি হইতো দেখো, আগে আমাদের তোমার এই যে n × 4n² - 1 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে যেখানে যেখানে n ছিল এখানে তুমি n+1 বসাবা, তাইলেই হইছে। তাহলে আমাদের এটা কত হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে তোমার n², তাহলে সেখানে হবে n+1 এর স্কয়ার, দেন হচ্ছে আমাদের 4 আর হচ্ছে n², তার মানে n+1 এর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 1 আর ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই হচ্ছে 3। ডিভাইডেড বাই কত আসতেছে ভাই, ডিভাইডেড বাই আসতেছে আমাদের 3। ফাইন, তাহলে এইটা আমরা লিখে ফেলবো। বুঝতে পারছি ভাইয়া ব্যাপারটা? দেখো এখানে n ইন্টু কি হইতো 4n² - 1/3, এখানে n এর জায়গায় জাস্ট আমরা n² করছি, তাহলে ভাই n ইন্টু এখানে স্কয়ার নাই, এইটা আগে পদ সংখ্যা আমাদের ওই কেসটাতে যেখানে আমাদের ফর্মুলাগুলো দেওয়া আছে ওই কেসে দেখবা পদ সংখ্যা হচ্ছে কত, পদ সংখ্যা হচ্ছে n সংখ্যক, দ্যাটস ওয়াই ফর্মুলাতে n² ছিল। আর এখানে আমাদের পদ সংখ্যা হচ্ছে n+1, এই জন্য ভাই n+1 এর হোল স্কয়ার হয়েছে। দেন হচ্ছে তোমার এই যে xi এর যে সামেশন সেটা আমরা করে ফেলছি। তাহলে ভাই এই দুইটা ভ্যালু পেয়ে গেলে আর কি কিছু লাগবে, আমরা এখান থেকে এবার ম্যাথ করে ফেলবো। তাহলে এবার আমরা এটা ম্যাথটা করে ফেলি, চলো। তাহলে দেখো ম্যাথটা কি আসবে, তোমার সামেশন অফ xi এর হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে n+1 থাকবে আর হচ্ছে তোমার 4 × n+1 এর হোল স্কয়ার মাইনাস কত বলো তো, মাইনাস হচ্ছে 1 থাকলো আর ডিভাইডেড বাই যে 3, আর এখান থেকে আগে একটা n ছিল তো 3n। বুঝছো কি বলছি, এই ভ্যালুটা এই যে উপরে এই ভ্যালুটা বসাইছো, ওই 3টাকে আমরা n এর সাথে একবারে লিখছি, ঠিক আছে। দেন মাইনাস xi এর ভ্যালু কত পাইলে, xi এর ভ্যালু পাইছো n+1 আর নিচে কত বলো তো, নিচে তোমার আছে এই যে n+1 এর হোল স্কয়ার, আর নিচে কত আছে, নিচে কিন্তু আছে আমাদের n+1। ওকে দেখো বারবার ভাই আমরা ব্যাপারটাকে হচ্ছে একটু আমাদের জন্য উল্টাপাল্টা হয়ে যেতেছে, তো আমি একটা কাজ করি, আমি এখান থেকে তোমাকে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে ভাইয়া আমরা এখানে n এর জায়গাতে কনফিউজড হয়ে যেতেছি বারবার, দ্যাটস ওয়াই আমি এখানে n না বলে এখানে ধরো ক্যাপিটাল n বলে দেই, তাইলে আমাদের জন্য ভালো হয়। তাহলে এটা n না বলে ক্যাপিটাল n বলো, ক্যাপিটাল n বলছো, ঠিক আছে। তাহলে এই ক্যাপিটাল n হইতো, তাহলে এই ক্যাপিটাল n হইতো এখানে 3 ক্যাপিটাল n, তাহলে এই এখানে হয়তো কত বলো তো, এখানে আমাদের ক্যাপিটাল n। তাহলে এখন দেখো ভাইয়া এখানে তোমার ক্যাপিটাল n যেটা আছে ওইটা বেসিক্যালি কত বলো তো, n+1। তাহলে আমরা এখানে ক্যাপিটাল n যেটা সেটা রিপ্লেস করে ধরো এখানে বলে দিব কত ভাইয়া, n+1। দেখো ব্যাপারটা বুঝতেছো কিনা, যে জাস্ট ভাই এটা থিওরিটিক্যাল, তো যদি এই যে n পদ সংখ্যা 25 ছিল তখন কিন্তু বসাইতে ঝামেলা হয় নাই। এবার জাস্ট কি হবে, এই যে তোমার xi² ডিভাইড বাই হচ্ছে তোমার পদ সংখ্যা বসাইতে হবে, যে কতগুলা পদ ছিল n+1, এই যে n+1 বসাইছো, দেন এই যে পদ সংখ্যা বসাইতে হবে n+1, ঠিক আছে ভাইয়া, তো কনফিউজড হওয়া যাবে না। তাহলে এখন দেখো তো কি আসে এখান থেকে তোমার এইটা ভ্যানিশ হবে আর এখান থেকে একটা ভ্যানিশ হবে, একটা n+1 পড়ে থাকবে। তাহলে এইটা আমাদের থাকতেছে 4 × n+1 এর হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 3 আর মাইনাস কত, মাইনাস হচ্ছে আমাদের n+1 এর হোল স্কয়ার। তাহলে লসাগু করলে দেখো তো কি আসে, 4 × আমাদের n+1 এর হোল স্কয়ার মাইনাস 1 মাইনাস তোমার n+1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই আসবে কত, ডিভাইডেড বাই আসবে 3। তাহলে এইটা হয়ে যাইতেছে আমাদের দেখো n+1 এর হোল স্কয়ার 4টা ছিল, একটা মাইনাস করো, তাহলে 3n+1 এর হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3। এটা আসে তাই না। তুমি এটাকে চাইলে আরো সিম্পলিফাই করতে পারো, আর যদি মনে হয় যে না এখানে রাখবো তাহলে এখানেও তুমি রেখে দিতে পারো। তাহলে দেখো আমরা একটু ভাইয়া সিম্পলিফাই করেই দিই, আমরা একটু সিম্পলিফাই করলে সেটা দেখো আমাদের কি আসবে। আচ্ছা একটা ছোট্ট জিনিস ভাইয়া, এখানে লসাগু যখন আমরা করলাম, লসাগু করার টাইমে এটার সাথে কিন্তু একটা 3 মাল্টিপ্লাই হইতো, এটার সাথে আমাদের একটা 3 মাল্টিপ্লাই হইতো, তাহলে এটা n+1 এর হোল স্কয়ার না বলে আমরা বলবো 3n+1 এর হোল স্কয়ার। তাহলে এখানে আর 3 থাকবে না, এখানে আর 3 থাকবে না, এই যে এইটা আমাদের অ্যান্সার আসার কথা তাই না। সিম্পলিফাই করলে দেখো তো কি হবে, এটা হবে n² প্লাস হচ্ছে 2n+1 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এখান থেকে জাস্ট হবে কি ভাই, আমাদের এই যে এটা কাটা যাবে, একটা n তুমি কমন নিয়ে এটাকে n+2 লিখতে পারো আর ডিভাইডেড বাই হচ্ছে ভাই 3। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ভেদাঙ্ক
যার অ্যান্সার আমরা বের করে ফেলছি। ওকে, তাহলে দেখো টোটাল জিনিসটা আমরা অনেকবার একটু কনফিউজড হয়ে গেছিলাম, এন নাকি n+1। টোটাল জিনিসটা আমি একটু আবার বলে দিই। তোমার এইটা হচ্ছে আমাদের ভেদাঙ্কের বেসিক ফর্মুলা, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তো প্রথমে আমি ভাই পদ সংখ্যা বের করছি, পদ সংখ্যা হচ্ছে কত n+1। এরপরে বিজোড় সংখ্যার গুলার যোগফল কি হইতো, n² হইতো, পদ সংখ্যার স্কোয়ার হইতো। তাহলে এখানে পদ সংখ্যা n+1, তাহলে তার স্কোয়ার হইছে। বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর স্কোয়ারের যোগফল কি হইতো, তোমার n ইন্টু 4n² - 1 ডিভাইডেড বাই 3। তার মানে ওখানে পদ সংখ্যা n ছিল দেখে n হইতো, আর এখানে পদ সংখ্যা কত বলো তো n+1। দ্যাটস ওয়াই এটা n+1 ইন্টু 4 ইন্টু n+1 এর হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 এটা হইলো। দেন ভ্যালুগুলো রিপ্লেস করছি, জাস্ট বসাই দিছি, ক্যালকুলেশন করছি, আমাদের অ্যান্সার এটা চলে আসছে। তো এইটা হচ্ছে আমি ডিটেইলে করলাম, ডিটেইলে আমাদের এরকম অ্যান্সার আসে। ওই শর্টকাটটা করলে দেখো তো আমাদের অ্যান্সারটা মিলে কিনা। এই যে স্বাভাবিক সংখ্যার জন্য বলছে তাই না, এনটি স্বাভাবিক সংখ্যার, তাহলে তোমার সিগমা স্কোয়ার ইকুয়াল কি হওয়া উচিত, এই যে n² - 1 ডিভাইডেড বাই 3 এটা হওয়া উচিত। দেখো তো এই n এর ভ্যালু কত, n+1 এর হোল স্কোয়ার, কারণ তোমার পদ সংখ্যা n+1 ছিল, ডিভাইডেড বাই 3। দেখো তো মিলছে কিনা ভাই, মিলছে কিন্তু। ওই যে যদি সিম্পলিফাই করে দাও n² + 2n + 1 - 1 বাই 3, তাহলে এটাও তোমার ওই একই জিনিস, n ইন্টু n+2 ডিভাইডেড বাই হচ্ছে 3, এটা আমাদের চলে আসতেছে তাই না ভাই। তাহলে ওই যে শর্টকাট দিয়েও কিন্তু করতে পারবা, ওই যে তোমার উপরে ডিপেন্ড করে, যদি শর্টকাট দিয়ে করো তাহলে ভাই একটু ক্ল্যারিফাই করে দিতে হবে যে কোনটা দ্বারা কি বুঝাইছো, নাথিং এলস। ওকে, তাহলে এটা ডান, এটা আমরা করে ফেলছি, একটু থিওরিটিক্যাল ছিল তো ডান। এবার আমরা যে জিনিসটা পড়বো এটা হচ্ছে তোমার চতুর্থক, আর হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান, আর হচ্ছে কি ভাই চতুর্থক ব্যবধানাঙ্ক। তো আমরা ইউজুয়ালি কি করি দেখো, আমরা যদি পরিসর বের করি, পরিসরে আমাদের হয় কি, ধরো ভাইয়া তোমার কাছে 1 লাখ ডাটা পয়েন্টস দিছি, তো 1 লাখ ডাটা পয়েন্ট দিলে তুমি হচ্ছে করো কি, পরিসরের টাইমে একদম হাইয়েস্টটা নাও আর লোয়েস্টটা নাও, তাহলে তুমি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মাইনাস করলে তুমি কি ডাটা পয়েন্টগুলোর ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারো? আসলে কিন্তু না ভাইয়া। দেখো ধরো তোমার ক্লাসে এরকম যে তোমার ক্লাসে ধরো 100 জন স্টুডেন্ট, তার মধ্যে ধরো কিনা ভাইয়া একজন পাইছে 100তে 100 ম্যাথে, আর একজন ধরো পাইছে কিনা 25, তাহলে তুমি যদি এখন ওই ওদের মাঝখানে জাস্ট 100 মাইনাস তুমি যদি 25 করো, তাইলে কি তুমি একটা পরিসর পাবা, কিন্তু ওই পরিসর দিয়ে কি টোটাল ক্লাসের একটা আইডিয়া করা যায় যে মানুষজন কেমন মার্কস পাইছে? না কিন্তু। কারণ ভাই দেখবা ম্যাক্সিমাম মানুষই কিনা ধরো অ্যাভারেজ মার্কস পাইছে ধরো 70-80-র মধ্যে, বাট এর মধ্যে ওই তুমি একদম হাইয়েস্ট 100 আর একদম লোয়েস্ট নিয়ে চিন্তা করতেছো, তো পরিসর আসলে আমাদের একটা ভালো মান দেয় না। তো ওর চাইতে একটু বেটার কে বলতো, আমাদের এই চতুর্থক। আমরা করি কি জানো, তোমার ওই যে আমাদের ডাটা পয়েন্টসগুলো আছে, সেই ডাটা পয়েন্টগুলোকে সমান 4টা ভাগে ভাগ করি। ভাই আমরা গ্রিল খাই না, গ্রিলে 4টা ভাগ করো, তাহলে ওই যে প্রত্যেকটা ভাগকে কি কোয়ার্টার বলতেছো, তাহলে এখানে আমরা 4টা ভাগ করে দেন হচ্ছে তোমার অ্যানালাইসিস করি। তো ওই অ্যানালাইসিসটাকে আমরা কি বলতেছি ভাই বলতো, ওই অ্যানালাইসিসটাকে আমরা বলতেছি তোমার কোয়ার্টাইল ডেভিয়েশন বা হচ্ছে চতুর্থক। তাহলে আমরা করি কি জানো, 25% করে করে ডাটা ধরো এখানে আমরা বসাইতেছি। তাহলে প্রথমে আমাদের ধরো এই যে এইখানে ধরো 25% ডাটা আছে, এইখানে আর বাকি 25%, এখানে তোমার আর 25%, আর এখানে ধরো আর 25%। তো ভাই এখন আমাকে একটা জিনিস বলো, এইটা হচ্ছে তোমার একদম ধরো বলতে পারো যে এই সাইডের ডাটা, এইটা হচ্ছে ওই সাইডের ডাটা। তো আমরা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুর কাছাকাছি জিনিসপাতি দেখতে চাই। দেখো তো অ্যাভারেজ ভ্যালুটা কি, এই মাঝখান বরাবর কিছু একটা, তাই না ভাই? তো আমরা করি কি, ধরো এই পাশের ভ্যালু এই পাশের ভ্যালু এদেরকে বাদ দিয়ে মাঝখানের যে 50% ডাটা আছে সেটা নিয়ে অ্যানালাইসিস করলে একটু বেটার আইডিয়া পাই। যে ভাইয়া ধরো ওই যে আমরা একদম ধরো এই ক্লাসের আমাদের অ্যাভারেজ পয়েন্টটা ধরো কিনা 70-80-র মধ্যে, তাহলে আমি করব কি, ওই 25 যে পাইছো ওরে আলাদা করে রাখবো, ওই 100 যে পাইছো ওরে আলাদা করে রাখবো, কারণ ওরা করতেছে কি আমার ক্লাসের অ্যাভারেজ মার্কটাকে এফেক্ট করতেছে। যে ধরো ক্লাসে সবাই অ্যাভারেজ মার্ক পাইছে, বাট ধরো যারা টপার আছে 5-6 জন, ওরা ধরো কিনা 100তে 100 পাইছে, তো ওদের মার্কের কারণে দেখবা টোটাল অ্যাভারেজ বেড়ে যায়, বাট আসলে তো ওইটা না। তো এই জন্য আমরা যেই আনইউজুয়াল মার্ক যেটা একদম অনেক হাইয়েস্ট আর যেটা অনেক লোয়েস্ট, ওগুলাকে ধরো আলাদা করে বাদ দিয়ে মাঝখানের যে 50% ডাটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাইলে দেখবো আমরা একটা বেটার এস্টিমেশন পাবো এখান থেকে, যে আমাদের তোমার ডাটাগুলা কেমন আছে, এদের অ্যাভারেজ মানগুলা কেমন আছে, সেটা একটা ভালো আইডিয়া পাবো। তাইলে এখানে দেখো তো এই 25% ডাটার শেষের যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের প্রথম চতুর্থক, এইটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্থক, এটা হচ্ছে তৃতীয় চতুর্থক। এই যে ভাই দ্বিতীয় চতুর্থক না, এইটাই আমরা মধ্যক, এটাই হচ্ছে আমাদের মধ্যক, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বুঝছো, এটাই হচ্ছে মধ্যক। আর এখন আমরা এই তোমার 50% ডাটার নিয়ে আলোচনা করব। তাহলে দেখো সেই চতুর্থক ব্যবধানটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এই যে তোমার Q3 - Q1 ডিভাইডেড বাই 2 করি,
এটা হচ্ছে আমাদের চতুর্থক ব্যবধান আসবে। আর চতুর্থক ব্যবধানাঙ্ক কি আসবে? চতুর্থক ব্যবধানটা তাহলে কি 50%-এর মাঝখানে আমাদের যে ব্যবধানটা, ডাটাগুলার নেচার কেমন সেটা। তাহলে এটা হচ্ছে চতুর্থক ব্যবধান। আর চতুর্থক ব্যবধানাঙ্কটা কি ভাই? জাস্ট ওই যে পরিসরের মতোই, পরিসরাঙ্কের মতোই, Q3 - Q1 Q3 + Q1 ইন্টু হচ্ছে 100%। তো আমাদের এখান থেকে আইডিয়া কি? আমাদের Q1 বের করতে হবে, Q3 বের করতে হবে, এরপরে ফর্মুলা দিয়ে ম্যাথ করব। এখন ভাই Q1 আর Q3 বের করার জন্য তোমার ফর্মুলা আছে। Q1 আর Q3 বের করার জন্য আমাদের ফর্মুলা, তাহলে প্রথম যেটা দেখবো এই যে অশ্রেণীবিন্যাসকৃত উপাত্তের প্রথম চতুর্থক আর তৃতীয় চতুর্থক বের করার জিনিসপাতি আমরা দেখব। তো ভাইয়া তোমার অশ্রেণীবদ্ধ ডাটা যদি থাকে, সেই ডাটা পয়েন্টগুলা আমরা দেখব এটা আছে কয়টা ডাটা পয়েন্ট। তোমার এখানে 4টা কেজে টোটাল ভাগ করা হয়। ভাই এখানে অনেক কথাবার্তা লিখছে, আমি জাস্ট এইভাবে বলে দেই, তুমি হচ্ছে যতগুলা ডাটা পয়েন্ট থাকবে তাকে তুমি 4 দিয়ে ভাগ করবা। এই যে তুমি যতগুলা ডাটা পয়েন্ট তাকে তুমি 4 দিয়ে ভাগ করবা। যদি আমাদের ভাগশেষ হয় 0, যদি তোমার ভাগশেষ ইকুয়াল আসে 0, তাইলে আমাদের দেখো এই প্রথম কেসটা, যে যদি ভাগশেষ হয় 0 তাহলে Q1 বের করার ফর্মুলা এইটা, Q3 বের করার ফর্মুলা এইটা। আর যদি মনে করো ভাই আমাদের ভাগশেষ কত আসে, যদি আমাদের ভাগশেষ আসে তোমার 1, খেয়াল করো আমরা ভাগশেষ বললাম 0, যখন ভাগশেষ 0 হবে তখন কাহিনী ওইটা। যদি ভাগশেষ আমাদের 1 হয়, যদি ভাগশেষ আমাদের 2 হয়, আর যদি ভাগশেষ আমাদের 3 হয়, তাইলে আমাদের কাহিনীগুলা কি কি? যে যদি ভাই আমাদের যতগুলা ডাটা পয়েন্ট আছে অশ্রেণীবদ্ধ, কিন্তু তাহলে অশ্রেণীবদ্ধ ডাটা পয়েন্টসের মধ্যে যতগুলা তোমার ডাটা আছে সেই ডাটা পয়েন্টকে আমরা 4 দিয়ে ভাগ করব। যদি দেখি আমাদের ভাগশেষ 0 হয়, তাহলে আমাদের Q1 আর হচ্ছে তোমার Q3 বের করার ফর্মুলা এই দুইটা, ঠিক আছে? আর যদি আমি দেখি ভাই আমাদের ভাগশেষ 1 আসে, তাহলে এই যে 0-র জন্য দেখলা ভাগশেষ 1 আসলে তোমার Q1 আর Q3 বের করার ফর্মুলা হচ্ছে এইটা। যদি ভাগশেষ আসে 2 তাহলে ফর্মুলা হচ্ছে ভাই এইটা, আর যদি ভাগশেষ আসে 3 তাহলে ফর্মুলা হচ্ছে এইটা। বুঝছো? তাহলে এইগুলো একটু ভাই মেমোরাইজ করে রাখতে হবে তোমার একটু কষ্ট করে। যদি তুমি এটা মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে হচ্ছে তুমি ইউজুয়ালি Q1 বের করতে পারবা, Q3 বের করতে পারবা, তাইলে কি সেখান থেকে চতুর্থক ব্যবধান আর ব্যবধানাঙ্ক আমরা করে ফেলতে পারবো। চলো ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই স্লাইডটার দিকে তাকাও তো ভাই, এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে তোমার ওই শ্রেণীবিন্যাসকৃত ডাটার জন্য আমাদের ফর্মুলা দেওয়া আছে। তো আমাদের এই ফর্মুলাটার দিকে দেখো, আমাদের QI এর ভ্যালু হচ্ছে তোমার এখানে একটা ফর্মুলা দেওয়া। তো এই যে ভাই যে ফর্মুলা, হ্যাঁ আমরা বেসিক্যালি তোমার এই চতুর্থক ব্যবধান বের করার জন্য কি কি লাগে, আমাদের Q1 আর Q3 বের করা লাগে। তো এইটা হচ্ছে তোমার Q1 Q3 যাই বলো সবার জন্য ফর্মুলা। তো এই ফর্মুলাটা দেখে তোমার একটু নস্টালজিক ফিল হওয়ার কথা ভাইয়া, কারণ এইটা তুমি ছোটবেলায় অনেকবার করে আসছো। কি করছো বলো তো? ছোটবেলায় মধ্যক পড়তাম না ভাই আমরা, মধ্যক। সেই মধ্যকের ফর্মুলা কি ছিল মনে আছে? মধ্যক ছিল L প্লাস আমাদের কত বলো তো, L প্লাস N/2 মাইনাস হচ্ছে FC, আর ডিভাইডেড বাই ছিল আমাদের FM, ইন্টু হচ্ছে কি করতে বলো তো ভাইয়া, ইন্টু করতে তুমি H। এটা আমরা মধ্যকের ফর্মুলা পড়তাম না বলো তো? আর আমি কি বললাম একটু আগে, যে মধ্যকটাই কিন্তু বেসিক্যালি ভাই আমাদের Q2, বুঝছো? যে আমরা এতদিন হচ্ছে Q2 বের করা শিখছি, মানে আমরা Q2 বের করতে পারতাম মধ্যকের ফর্মুলার মাধ্যমে। তাহলে এখন আমরা শিখবো কি ভাই, Q1 আর হচ্ছে তোমার Q3 বের করা। তাহলে এই যে দেখো QI এর ফর্মুলা, তাহলে যখন ভাইয়া তুমি এখান থেকে Q1 বের করতে যাবে তখন কি করতে হবে জানো? যেখানে যেখানে I আছে সেই জায়গাগুলোকে তোমার 1 করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের L1, দেন হচ্ছে আমাদের এটা দেখো N ইন্টু I ডিভাইডেড বাই কত 4, মাইনাস হচ্ছে তোমার FCI, সেটা হয়ে যাবে আমাদের FC1। দেখছো যেখানে 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 আমাদের তোমার I আছে সেই জায়গাগুলোতে আমাদের কি করে দিতে হবে, সেই জায়গাগুলোতে আমাদের 1 করে দিতে হবে। আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে যে FM1, আর ইন্টু হচ্ছে ভাইয়া H। আর এইটা বেসিক্যালি কি করতাম জানো ভাই, এটা বেসিক্যালি আমরা যেখানে যেখানে I ছিল সেটাকে 2 করে দিতাম। দেন তুমি 2 বসাইলে দেখতে আমাদের ফর্মুলাটা আসলে এরকম আসে। দেন এই যে Q1 যেভাবে বের করছো সেভাবে কি Q3 বের করা যাবে না? এখন ভাই এটা আমরা বের করব কিভাবে, মনে আছে কিনা তোমাদের? যে আমাদের যখনই আমরা ভাই মধ্যক বের করতে যাইতাম সবার আগে আমরা এটা চেক করতাম, যে সবার আগে আমরা N/2 এটা চেক করতাম। আসলে ভাই আমরা N/2 চেক করতাম না, আমরা আসলে চেক করতাম কি N ইন্টু 2 ডিভাইডেড বাই 4 এটা চেক করতাম। চেক করে আমরা দেখতাম সেই মানটা কত আসে, সেই মানের উপরে বেস করে আমরা মধ্যক শ্রেণী বের করতাম, তাই না? দেন সেই মধ্যক শ্রেণী থেকে আমরা L এর পরিচয়টা কি দিতাম, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। FC এর পরিচয় কি দিতাম, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। আর FM কে বলতাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর H কে বলতাম কি শ্রেণী ব্যবধান। এগুলো আমরা করতাম না ভাইয়া? ওই সেম কাজটাই আমরা এখানেও করব। যে আমরা ধরো প্রথমে যদি Q1 বের করতে যাই তখন আমরা চেক করব কি ভাইয়া, তখন আমরা চেক করব N ইন্টু 1 ডিভাইডেড বাই 4। সেই ভ্যালুটা যা আসবে
সেই ভ্যালু দেখে আমরা বুঝবো যে আমাদের Q1 বের করার জন্য শ্রেণী কোনটাকে ধরতে হবে। ধরার পরে দেখো এই I কি হবে তোমার, ওই যে দেখো I তম চতুর্থক শ্রেণী নিম্ন সীমা, N কি হবে ভাইয়া মোট গণসংখ্যা, FCI কি যেই চতুর্থক শ্রেণীটা নিবা সেটা Q1 হোক Q3 হোক তার পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, আর FM টা হবে তার ওই শ্রেণীর গণসংখ্যা, আর হচ্ছে H কি বলতো শ্রেণী ব্যাপ্তি। আর যখন আমরা Q3 বের করব তখন দেখবা ভাই আমাদের চেক করতে হবে কি তোমার N × 3/4 এটা চেক করতে হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা ম্যাথে যাই, আমি ম্যাথ করলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো এইটা হচ্ছে আমাদের শ্রেণী বিন্যাসকৃত উপাত্তের জন্য তোমার ফর্মুলা। ওকে, দেখো তাহলে কি হবে, প্রথমে যেই ম্যাথটা দিছে ভাইয়া, প্রথমে ম্যাথটা হচ্ছে আমাদের এই ম্যাথটা দিল, এটার চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে বসে। তো ভাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আমাদের হচ্ছে অশ্রেণীবদ্ধ, তাই না? অশ্রেণীবদ্ধ হইলে সবার আগে তোমার কাজ হচ্ছে এটাকে শ্রেণীবদ্ধ মানে তোমার ডাটার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, বুঝছো? এটাকে আমাদের প্রথমে শ্রেণীবদ্ধ আমরা করব না, অশ্রেণীবদ্ধই থাকবে, জাস্ট ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তাহলে দেখো তো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইলে কি হয় ভাইয়া, এটা একটু খুব কেয়ারফুলি করবো, আমি ছোটবেলায় খুব ভুল করতাম, এখন দেখি আশা করি আমাদের ভুল হবে না, আমরা খুব কেয়ারফুলি সাজাবো। তাহলে দেখো আমরা কত লিখবো 15, এই যে আমাদের 12 যেটা, এটা 12টা হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এই যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবা, তাহলে আগে লিখলা 12, এরপরে কি আছে ভাই বলতো, এরপরে আছে আমাদের এই যে 15। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সেফ থাকার জন্য এটাকে ক্যান্সেল আউট করে দিব। তাহলে প্রথমে আমরা লিখলাম 12, ধরো প্রথমে লিখলাম আমরা 12, এটা বাদ দিয়ে দিছো 12, এরপরে কত আছে ভাই, এরপরে আছে তোমার 15, তাহলে এই যে 15 লিখলা, ডান। এরপরে আমাদের আছে কত বলো, এরপরে আছে আমাদের তোমার এই যে 8 17 18, তাহলে 17 লিখলাম আর হচ্ছে আমরা 18 লিখলাম। এরপরে কি আছে ভাই, এরপর আছে আমাদের 20, এই একটা আছে এই একটা আছে, তাহলে 20 দুইটা লিখবা, এই 20 দুইটা লিখলা। এরপর হচ্ছে ভাই তোমার 21 আমরা লিখলাম। এরপরে কি ভাই, এরপর হচ্ছে 22, এই যে 22 লিখছো। এরপরে কত ভাইয়া বলো তো, এরপরে হচ্ছে 25, তাহলে এই যে 25 লিখলাম আমরা। এরপরে কত ভাইয়া বলো তো, এরপরে হচ্ছে তোমার 27, আর 25 দুইটা আছে তাই না, 25 দুইটা, তাহলে 25 দুইটা, এরপর হচ্ছে তোমার 27, এরপরে হচ্ছে কত 28, এরপরে হচ্ছে 29 লিখলাম। এরপরে কত ভাইয়া বলো তো 30, এরপরে 32, তাহলে 30 আর কত বলো তো ভাইয়া 32। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ডাটা পয়েন্ট ছিল। দেখো তো আমাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা ডাটা পয়েন্ট হয়েছে। তাহলে তুমি n এর ভ্যালু কি পাইছো বলো তো ভাইয়া, n এর ভ্যালু পাইছো তুমি 15। তাহলে এই n ইকুয়াল কতগুলা ডাটা পয়েন্ট ভাইয়া, সেটা হচ্ছে আমাদের 15 আসছে। এই 15টাকে তুমি ডিভাইড করবা কত দিয়ে বলো তো, 4 দিয়ে। এটা তোমার দেখানোর দরকার হয় না, মানে এটা ধরো তুমি রাফ করতে পারো। তাহলে এই 15কে আমরা হচ্ছে 4 দিয়ে ডিভাইড করলে কি হয় ভাইয়া, 3 4 এ 12, তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে বলো তো, ভাগশেষ থাকতেছে আমাদের 3। এই 3টা হচ্ছে কি, 3টা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে এই ভাগশেষ আমরা 3 পাইলাম। তাহলে এখন আমাদের Q1 আর Q3 বের করার ফর্মুলা আমি জানি। কি ছিল ভাইয়া, দেখো তো ফর্মুলা, অশ্রেণীবদ্ধ ডাটার জন্য আমাদের এই যে যখন ভাগশেষ তোমার 3 আসে তখন Q1 কি হয়, n+1 ডিভাইডেড বাই 4 তম পদ, আর Q3 হয় 3 × n+1 ডিভাইডেড বাই 4 তম পদ, তাই না? তাহলে আমরা Q1 বের করে ফেলি চলো। তাহলে Q1 হচ্ছে আমাদের কোনটা, Q1 হচ্ছে আমাদের n+1 ডিভাইডেড বাই 4 তম পদ, 4 তম পদ। তাহলে n+1, n হচ্ছে 15, 15 + 1 ডিভাইডেড বাই 4, তাহলে সেটা কত ভাইয়া বলো তো, সেটা হচ্ছে আমাদের 4 তম পদ বা চতুর্থ পদ, তাহলে সেটা আমাদের 4 তম পদ বাকি বলো তো চতুর্থ পদ, এটা আসলো। দেন হচ্ছে আমরা Q3 বের করব। Q3 কি, Q3 হচ্ছে আমাদের 3 × n+1 ডিভাইডেড বাই 4 তম পদ। তো দেখো ভাই এটা কিন্তু আমাদের এই কেসের সাথে মিলছে, দ্যাটস ওয়াই আমরা এই ফর্মুলাগুলো ইউজ করছি। অন্য কোনোটার সাথে মিললে আমরা অন্য ফর্মুলা ইউজ করতাম, ঠিক আছে? তাহলে আমাদের এটা 3 × n+1 এততম পদ, তাহলে 3 × কত 15 + 1 ডিভাইডেড বাই 4, 15 + 1 ডিভাইডেড বাই হচ্ছে 4, তার মানে ভাই 3 4 এ 12, তাহলে তোমার 12তম পদ, তাহলে এইটা হবে তোমার 12তম পদ। তাহলে বলো তো এখানে এই যে আমাদের উপাত্তগুলাকে তোমার ঊর্ধ্বক্রম অনুসারে এই জন্যই সাজাইতে হবে, কারণ 4তম পদ কোনটা বলো, তাহলে আমাদের 4তম পদ হচ্ছে এই যে 18, 18 যেটা সেটা হচ্ছে আমাদের 4তম পদ, তাহলে এটাকে আমি বলে ফেললাম 18। আর দেখো আমাদের 12তম পদটা কত, 12তম পদটা হচ্ছে তোমার এই যে 4 5 6 7 8 9 10 11 12, এটা হচ্ছে আমাদের 12তম পদ। তাহলে 12তম পদটা হচ্ছে কি ভাইয়া 28। তাহলে তোমার কাছে বের করতে বলছে কি, দেখো চতুর্থক ব্যবধান আর ব্যবধানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা যদি চতুর্থক ব্যবধান বের করি, তাহলে চতুর্থক ব্যবধান কি হবে, চতুর্থক ব্যবধান, তাহলে চতুর্থক ব্যবধান হয়ে যাবে আমাদের, দেখো
এই যে Q3 মাইনাস Q1 আর ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে ভাই 28 মাইনাস হচ্ছে তোমার 18 ডিভাইডেড বাই 2, তাহলে 10 ডিভাইডেড বাই 2, তাহলে সেটা কত আসতেছে বলো তো ভাই, সেটা আসতেছে আমাদের 5। তাহলে এই 5 হলো কার মান, 5 হচ্ছে আমাদের তোমার চতুর্থক ব্যবধান। আর কি লাগবে, চতুর্থক ব্যবধানাঙ্ক লাগবে। তবে একটা কাজ করি, আমরা এই ভ্যালুটাকে একটু অন্য সাইডে লিখে নেই ভাইয়া, যে n এর ভ্যালু তোমার 15 আসছে, সেটাকে ধরো আমরা এখানে আলাদা করে লিখে রাখলাম যে n হচ্ছে আমাদের কত, n হচ্ছে আমাদের 15। ফাইন, তাহলে এবার আমরা এখান থেকে চতুর্থক ব্যবধানাঙ্কটা বের করে ফেলবো। চতুর্থক আমরা ব্যবধান বের করে ফেলছি, এবার আমরা চতুর্থক ব্যবধানাঙ্ক বের করব। চলো তাহলে সেটা আমরা দেখি কি হইতে পারে। তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক ওকে, তাহলে সেই চতুর্থক ব্যবধানাঙ্কটা আমাদের কি হয়, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই কত ভাই বলো তো, Q3 প্লাস Q1 ইন্টু কত, ইন্টু আমাদের 100%, ইন্টু হচ্ছে তোমার 100%। ওকে, তাহলে সেটা আমাদের কি হবে বলো তো, সেটা হবে তোমার Q3 কত, এখানে Q3 হচ্ছে 28 আর হচ্ছে মাইনাস 18 ডিভাইডেড বাই 28 প্লাস 18 ইন্টু কত ভাইয়া 100। তাহলে এটা আমাদের চলে আসতেছে দেখো 28 মাইনাস 18, 28 প্লাস হচ্ছে তোমার 18 ইন্টু হচ্ছে আমাদের 100, তাহলে সেটা কত হয়ে যাবে ভাইয়া, সেটা হয়ে যাবে তোমার 21.74%, 21.74%। তাহলে এটা কি আসলো, এটা চলে আসছে তোমার চতুর্থক ব্যবধানাঙ্ক। তাহলে চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাঙ্ক বের করতে পারলাম কি না, অবশ্যই পারছি। তাহলে এটা আমাদের ডান। হ্যাঁ, এই যে আমাদের ফর্মুলা যা ছিল সেই অনুযায়ী আমরা চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাঙ্ক করে ফেলছি। এবার তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সটে যাব আমরা, এটা দেখো কি বলছে, এটা দেখো কুয়েটে আসছে, আমাদেরকে বলছে 11 জন শ্রমিক আছে তোমার, 11 জন শ্রমিক। ওকে, 11 জন শ্রমিকের মজুরি দেওয়া আছে এখানে, 11 জন শ্রমিকের তোমার এখানে দেওয়া আছে ভাই মজুরি, এগুলো হচ্ছে 11 জন শ্রমিকের মজুরি। তাহলে মজুরির চতুর্থক ব্যবধান কত সেটা বের করতে বলছে। তাহলে প্রথম স্টেপটা কি, স্টেপ ওয়ান হচ্ছে ভাই এটাকে আমাদের তোমার ঊর্ধ্বক্রমানুসারে সাজাইতে হবে। তাহলে দেখো লোয়েস্ট কত আছে, লোয়েস্ট আছে আমাদের 25, তাই না, 25 একটা, 25 দুইটা। তাহলে আমরা এখানে স্টেপ ওয়ানে ঊর্ধ্বক্রমানুসারে সাজাইতেছি। তাহলে 25 লিখলাম, 25। এরপরে দেখো তো কত আছে ভাই, এরপরে আছে আমাদের 30। তাহলে এই 30 আর হচ্ছে 30 এটা লিখবো। তাহলে এই 30 লিখলা, দেন হচ্ছে 30 লিখছো। এরপরে হচ্ছে কত ভাই আমাদের 35, তাই না, তাহলে এখানে একটা 35 আছে, আর কি আছে না, তাহলে এই যে 35 আমরা লিখলাম। 35 এর পরে কত দেখো তো ভাই, 35 এর পরে হচ্ছে তোমার 50, 60, 55, তাহলে 50। তাহলে 35 এর পরে 50 একটা, দুইটা, তাহলে আমরা 50 লিখে ফেললাম, এই দুইটা 50 লিখে ফেলছো। ফাইন, দুইটা আমরা 50 লিখে ফেলছি। এরপরে কত আছে ভাই 55, এই যে 55 এটা আমরা লিখবো। দেন হচ্ছে তোমার 60 লিখবা, 60, 80 আর হচ্ছে 100। তাহলে এই যে দেখো 60, দেন হচ্ছে 80 আর কত ভাই বলো তো 100, এইটা লিখে ফেলছি আমরা, এইটা আমরা লিখে ফেললাম। তাহলে এই তো এই হচ্ছে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজায় নিছি। তাহলে দেখো 3, 6, দেন 9, 10, 11, তাহলে 11টা ডাটা হইছে, ডান। তাহলে এইটা হচ্ছে আমরা স্টেপ 1। স্টেপ 2 কি ভাই, স্টেপ 2 হচ্ছে দেখো তাহলে তোমার ডাটা পয়েন্ট কতগুলা, ডাটা পয়েন্ট হচ্ছে তোমার, ডাটা পয়েন্ট হচ্ছে এখান থেকে আমরা দেখলাম n ইকুয়াল 11। তাহলে ভাই 11কে 4 দিয়ে ভাগ করলে কত বাবা, এই 11কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, এই দেখো 3 ভাগশেষ থাকতেছে। আসলে ভাই এই ফর্মুলাটা একটু সহজ, আর এই ফর্মুলাটাই তোমার ম্যাক্সিমাম টাইম আসে। ওই যে যতগুলো আমরা ভাগশেষে যত কেস দেখছি এটা একটু ইজি না বলো, আর এইটাই ম্যাক্সিমাম টাইম আসে। তাহলে Q1 কি হবে, Q1 হবে আমাদের তোমার n+1, এই যে n+1 ডিভাইডেড বাই 4 তম পদ, এততম পদ। তাহলে সেটা কত হয়, সেটা হয়ে যায় আমাদের থার্ড পদ, 3 তম পদ। তাহলে 3 নাম্বার পদ এখানে কত আছে দেখো তো, 3 নাম্বার পদ আছে তোমার 30। তাহলে এইটা হচ্ছে আমাদের Q1 আসছে। আর Q2 কত হবে, Q2 হচ্ছে তোমার 3 ইন্টু এই যে 11+1 ডিভাইডেড বাই 4 এততম পদ। তাহলে সেটা কত আসবে, সেটা আসবে ভাই 9তম পদ, 9তম পদ। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, রাইট। তাহলে 9 নাম্বার কত, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9 হচ্ছে আমাদের এইটা আসে। তাহলে সেটা আসলো কত ভাই, সেটা আসলো আমাদের 60। তাহলে সেটা তোমার চলে আসছে কত, সেটা চলে আসছে 60, তাই না। তাহলে 3 ইন্টু হচ্ছে 3 4 12, তাহলে 9th যেই টার্মটা সেটা। তাইলে আমরা এখান থেকে বলতে পারি Q3 পাইছি, আর Q2 না, সরি এটা Q2 না, কিন্তু এটা আমাদের Q3। তাহলে এখন এখান থেকে চাইছে কি ভাইয়া, চতুর্থক ব্যবধান। তাহলে চতুর্থক ব্যবধান কিভাবে বের করো, চতুর্থক ব্যবধান
চতুর্থক ব্যবধান, তাহলে সেটা হবে ভাই আমাদের Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, তাহলে সেটা কত 60 মাইনাস 30 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এটা কত 15, 15 টাকা এমন কিছু আসা উচিত, তাই না? 15 টাকা আসা উচিত। তাহলে দেখো তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। করা যাবে না ভাইয়া? করতে পারবো তো, ইজি পিজি ম্যাথ। তাহলে দেখো এবার কি, এবার হচ্ছে যে শ্রেণীবদ্ধ ডাটার জন্য, তাহলে শ্রেণীবদ্ধ ডাটার জন্য আমাদের হচ্ছে কি তোমার Q1 Q3 বের করাটাই চ্যালেঞ্জ, বাদ বাকি কিন্তু আর কিছু সমস্যা নাই। তাহলে আমরা দেখো এইটা বের করার জন্য আমরা এখানে ভাইয়া এই যে আগে থেকেই তোমার এই চার্টটা করে রাখছি, তাহলে আমাদের লাগবে ক্রমযোজিত গণসংখ্যা, তাই না? তাহলে ক্রমযোজিত গণসংখ্যাগুলো বের করে ফেলো তো। এটা হবে 5, এটা হয়ে যাবে কত 9, এটা হয়ে যাবে 19, দেন হচ্ছে 19 প্লাস হচ্ছে আমাদের কত প্লাস হচ্ছে 12, তাহলে সেটা হয়ে যাইতেছে ভাইয়া 31, আর এটা হচ্ছে আমাদের 39, তার সাথে হচ্ছে 4, তাহলে 43, আর কত ভাইয়া বলো তো 50। এই যে ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেলছো, এবার লাগবে কি ভাইয়া বলো তো? এবার লাগবে হচ্ছে তোমার কত বের করা লাগবে? আমাদের Q1 বের করা। তাহলে চলো শুরুতে আমরা Q1 বের করি। তাহলে Q1 বের করার জন্য আমাদের কি করতে হবে? Q1 বের করার জন্য দেখো Q1 বের করার জন্য আমাদের প্রথমে চেক করতে হবে এটা যে n ইন্টু 1 ডিভাইডেড বাই 4, এটা চেক করতে হবে। তাহলে ভাই দেখো তো n কত? n বেসিক্যালি কি তোমার এই যে সামেশনটা না, তাহলে n কত আসে? গণসংখ্যার যে সামেশন সেটা কিন্তু ভাই 50 আসবে, তাই না? তাহলে এই যে এটা হয়ে যাবে তোমার 50 ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে এটা কত বলো তো? 50 ডিভাইডেড বাই যদি 4 করি, 50 ভাগ যদি করো 4 দিয়ে, তাহলে এটা আসে কত? এটা আসে আমাদের 12.5। তাহলে 12.5 আমাদের যেই শ্রেণীতে আছে ওইটি হচ্ছে তোমার Q1 এর শ্রেণী। তাহলে দেখো তো ভাইয়া এই যে এই জিনিসটা কি মিন করে বলো তো? এইটা মিন করে যে এখানে 9 অবধি শেষ, 9 এর পর 9.1ও যদি বলি সেটাও কিন্তু এই শ্রেণীতে না, এর পরেরটাতে থাকবে। তাহলে 9 এর পর থেকে শুরু করে 19 অবধি যত কিছু সব আমাদের এই যে যেই শ্রেণীটা আছে এই শ্রেণীর মধ্যে আছে, তাই না ভাইয়া? এই যে ক্রমযোজিত গণসংখ্যা 19 দেখে আমি বুঝলাম 9 এর পর এখানে 19, তার মানে কি 9 এর পর থেকে শুরু করে 19 অবধি যত কিছু সব এই শ্রেণীতে আছে। তাহলে এই শ্রেণীর মধ্যেই কি আমাদের 12.5 এটা থাকা উচিত, তাই না ভাইয়া? তাহলে এইটা হচ্ছে তোমার কি জানো, এটা হচ্ছে Q1 এর শ্রেণী। এটা হচ্ছে কার শ্রেণী? এটা হচ্ছে আমাদের এই যে Q1 এর শ্রেণী, Q1 এর শ্রেণী। তাহলে Q1 এর শ্রেণী যদি এইটা হয় ভাইয়া, তাহলে তোমরাই বলো L1 কি হবে? তাহলে আমাদের L1 ডাটাগুলো আমরা বের করে রাখি। L1 হচ্ছে Q1 শ্রেণীর তোমার নিম্ন সীমা। Q1 শ্রেণীর নিম্ন সীমা কত? 23। তাহলে এই L1 হচ্ছে 23। দেন আমি যদি এখান থেকে বলি ভাইয়া FC1, সেটা হচ্ছে কি আমাদের ওই Q1 শ্রেণী যেটা আছে সেই Q1 শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে সেটা কত ভাইয়া? সেটা আসবে আমাদের 9। তাহলে এইটা আসলো আমাদের 9। এরপরে যদি আমরা বলি FM1, যে Q1 এর জন্য আমরা FM1 বের করব, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ওই Q1 শ্রেণীর গণসংখ্যা, তাহলে এইটা 10, তাহলে এটা হয়ে যাবে তোমার 10 হইলো। আর শ্রেণী ব্যাপ্তিটা কত ভাই? দেখো তো শ্রেণী ব্যাপ্তি আমাদের এই যেখানে দেখতে হবে তোমার, এখানে দেখো ব্যবধানগুলোর দিকে তাকাও, এটা হচ্ছে তোমার 10 মাইনাস 16 6 প্লাস 1, এটা আসবে 7, তাই না? আর এটা দেখো তো তোমার এইটা আসবে ভাইয়া 6, এইটা আসবে 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 6। আসলে কি এখানে আমাদের 11 থেকে 16 হওয়া উচিত ছিল, বাট স্টিল যদি এরকম তুমি দেখো যে ধরো এইটা প্রিন্টিং মিস্টেক হইতে পারে বা ধরো এটা এরকম দিতেও পারে, যদি এরকম মাঝে মাঝে হয়ে যায় যে দেখবা প্রথমটা অথবা শেষেরটা মাঝে মাঝে এরকম একটু এক বেশি বা কম থাকে, তাহলে তুমি বুঝবা যে ভাই আসলে এখানে আমাদের মানে বেসিক্যালি কি এগুলো হচ্ছে তোমার স্যাম্পল টেস্টিং, ধরো বলি যে একদিন 5টা করে স্যাম্পল নিছো, 10টা করে স্যাম্পল নিছো এমন, তো এরকম কোনো একদিনের স্যাম্পলে যদি আমাদের ভুল হয় তাহলে ওটা আবার করা লাগে। তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি আমাদের 7 ধরা আসলে, বাট আসলে আমাদের করতে হইতো কি বলতো 6 ধরেই করা লাগতো। তাহলে সবগুলা দেখো 6 আসছে, তার মানে এখানে আমাদের এরর আছে, এটাতে আমাদের কি 7 না ধরে এটাকে আমাদের 6ই ধরতে হবে। তো একটু কেয়ারফুল থাইকো, দুই একটা বের করে দেখবা যে সবগুলা ইকুয়াল থাকা উচিত, আর নাহলে বুঝবা যে এটা আসলে একটা এরর ছিল। তাহলে এই শ্রেণী ব্যবধানকে আমরা 6ই ধরবো। ওকে, তাহলে h কত? h হচ্ছে আমাদের 6। তাহলে ভাই Q1 কেমনে বের করবা বলো? এই যে Q1 তাহলে কিভাবে বের করব? তাহলে Q1 আমরা বের করব এই যে এইটা দেখো, Q1 তাহলে কি হয়? L প্লাস এই যে L প্লাস তোমার n ইন্টু হচ্ছে 1/4, তাহলে সেটা কত? সেটা হচ্ছে 12.5। এইটা মাইনাস হচ্ছে FC, তাহলে FC কত? 9, আর ডিভাইডেড বাই হচ্ছে FM কত? 10, ইন্টু কত ভাই? ইন্টু হচ্ছে আমাদের h, তাহলে h কত? h হচ্ছে 6। তাহলে কি ভাই Q1 টা বের করা গেল? দেখো আমি আর ফর্মুলাটা লিখলাম না, এটা কি L1, এইটা হচ্ছে তোমার এই ভ্যালুটুকু n ইন্টু 1 ডিভাইডেড বাই 4 মাইনাস এই 9 হচ্ছে কি FC, এটা হচ্ছে FM, এটা হচ্ছে h। তাহলে দেখো তো আমাদের Q1 টা কত চলে আসে?
Q1টা চলে আসবে তোমার 23 প্লাস আমাদের 12.5 মাইনাস হচ্ছে 9 ডিভাইডেড বাই 10 ইন্টু হচ্ছে 6, তাহলে এটা আসতেছে আমাদের 25.1, এটা পাইলাম Q1 এর ভ্যালু। এবার আমরা Q3 বের করবো ভাইয়া। Q3 তাহলে কিভাবে বের করা যাবে এখান থেকে, ওইটা একটু দেখো। তাহলে আমরা Q3 এর ক্যালকুলেশন করতে চাচ্ছি। Q3 এর জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের Q3টা কোন শ্রেণীতে থাকবে। তাহলে আমাদের করতে হবে কি বলতো, n ইন্টু 3 ডিভাইডেড বাই 4, এইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে n হচ্ছে কত পাইছো 50 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 4, দেখো তো ভাই এটা কত আসে, 50 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 4 আসবে। সো এটা আমাদের 37.5। তাহলে 37.5টা আমাদের যেখানে থাকবে ওইটা হচ্ছে তোমার Q3 এর জন্য শ্রেণী। তাহলে সেটা দেখো তো কই আছে ভাইয়া, এই যে দেখো এখানে, এখানে 31 অবধি শেষ। 31 থেকে এর পরে 31.1ও যদি বলি, 31 এর পরে সবকিছু তোমার এই জায়গাতে থাকবে। 31 এর পর থেকে শুরু করে 39 অবধি সব এখানে থাকবে। তাহলে এখানে যদি থাকে, তাহলে এখন দেখো, তাহলে এবার আমরা কি করব, এইটা হচ্ছে আমাদের তাহলে সেই Q3 এর শ্রেণী। এই 39 ওয়ালা যেটা, এটা হচ্ছে আমাদের Q3 এর শ্রেণী, এটা হচ্ছে তোমার Q3 এর শ্রেণী। ফাইন, তাহলে এখান থেকে এখন একে একে ভ্যালু বের করে ফেলো। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে L3। তাহলে প্রথমে বের করতে হবে এখান থেকে L3। তাহলে L3 কি হবে, L3 হচ্ছে এইটা 35, তাহলে 35টা হলো L3। দেন হচ্ছে আমাদের FC3, এটা বের করতে হবে। সেটা হচ্ছে আমাদের ওই Q3 শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা, তার মানে 31। তার মানে এটা কত আসে ভাই বলো তো, এটা আসে আমাদের 31। এরপরে যদি আমরা বলি FM3, তাহলে FM3টা কি আসবে, FM3টা আমাদের আসা উচিত কত, তোমার ওই শ্রেণীর গণসংখ্যা যেটা আছে সেটা, তার মানে 8। তাহলে 8 আসলো। আর H তো ভাই আগেই পাইছি, H হচ্ছে আমাদের কত 6, এটা। তাহলে এখন কি Q3 বের করা যাবে না, অবভিয়াসলি বের করতে পারবো। তাহলে চলো Q3টা বের করে ফেলি, আমরা Q3টা বের করে ফেলি। তাহলে Q3 আমাদের কত আসে দেখো, Q3 আমাদের চলে আসবে এই যে তোমার L3 প্লাস হচ্ছে কি ভাই দেখো এই ভ্যালুটা, এই যে n ইন্টু 3 ডিভাইড বাই 4, তার মানে 37.5 মাইনাস হচ্ছে FC, তার মানে 31 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে FM ইন্টু হচ্ছে তোমার ওই শ্রেণীব্যাপ্তি যেটা সেটা। তাহলে Q3 ভ্যালু দেখো আমাদের কত চলে আসে, Q3 আমাদের চলে আসবে তোমার 35 প্লাস 37.5 মাইনাস হচ্ছে 31 ডিভাইডেড বাই 8 ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের 6। সো এইটা আমাদের আসতেছে 39.875। তাহলে ভাই এটা পেয়ে গেলাম আমরা Q3। তাহলে এখন Q1 আর Q3 যদি পাও, তাহলে চতুর্থক ব্যবধান বের করা যাবে না, অবভিয়াসলি করতে পারবো। তাহলে চতুর্থক ব্যবধানটা দেখো কি আসবে। তাহলে এখন আমরা এখান থেকে বলবো চতুর্থক ব্যবধান। তো আমরা একটা পেজেই ভাই এটা করে ফেলি, তো আমরা এটাকে একটু এই পাশে তোমার নিয়ে যাই, তাহলে একটু স্পেস পাবো। তাহলে চতুর্থক আমাদের হচ্ছে ব্যবধান বের করতে হবে। তাহলে দেখো আমাদের চতুর্থক ব্যবধানটা কি আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের চতুর্থক ব্যবধানটা কি হয়। তাহলে আমাদের চতুর্থক ব্যবধান, ওকে দেখো তো এইটা আমাদের কি হবে, এটা আমরা এই পাশে একটু শিফট করি ভাই। চতুর্থক ব্যবধান, তাহলে এইটা আমাদের কি হয় দেখো, ওকে ঠিক আছে, এবার আমরা এনাফ স্পেস পাইছি। তাহলে সুতরাং চতুর্থক ব্যবধান, তাহলে সেটা হয়ে যাবে তোমার কি, এই যে দেখো তো চতুর্থক ব্যবধানটা আমাদের কি হয়, ইকুয়াল Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে Q3 মাইনাস Q1 কত হবে, Q3 মাইনাস Q1, তাহলে Q3 হচ্ছে 39.875 আর মাইনাস Q1 কত 25.1 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এই ভ্যালুটা কত আসে দেখো, এই ভ্যালুটা আমাদের কত আসবে তোমার 39.875 মাইনাস 25.1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। তাহলে এইটা আমাদের আসতেছে ভাই 7.3875, তাহলে এটা আমাদের অ্যান্সার। করা যাবে কিনা ভাই বলো তো, অবভিয়াসলি আমরা করতে পারবো। ওকে, তাহলে এই তো ছিল আমাদের হচ্ছে তোমার চতুর্থক ব্যবধান রিলেটেড পড়াশোনা। তাহলে চতুর্থক ব্যবধান রিলেটেড পড়াশোনা আমরা করে ফেলছি। আমরা এইটাকে জাস্ট একটু নিচে নামায় আনি, এই তো ঠিক আছে। তাহলে এই হচ্ছে ভাই আমাদের চতুর্থক ব্যবধান রিলেটেড পড়াশোনা। তো এই তো আজকের এই হচ্ছে আমাদের
আজকের ক্লাস। তো ইনশাল্লাহ হচ্ছে নেক্সট কোনো লেকচারে দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকো, আর বেশি বেশি ভাইয়া প্র্যাকটিস করবা। বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবা তোমার কাছে সব ম্যাথ ইজি লাগতেছে, তখন আর টাফ কিছুই লাগবে না, আর দেখবা খুব ভালো একটা এক্সাম হবে। তো ভাইয়া সবার জন্য শুভকামনা, ভালো থাকো, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।